মৃদু শব্দ হলো। ওরা সেই শব্দে হালকা কেঁপে ওঠে। সম্বিত ফিরে পেতেই দ্রুত সরে গেল। প্রচন্ড লজ্জায় আটোসাটো হয়ে এলো তার শরীর। সামির বিস্ময় সামলাতে ছোট্ট করে শ্বাস নেয় কয়েকবার, তারপর এক হাতে ওরা ডান গাল স্পর্শ করে তার মুখটা উপরে তোলে। চোখাচোখি হতেই অস্বস্তিত গাঢ় হয়ে গেল ওরা। বাতাসে মিশে যেতে মন চাইল তার। সামির নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল ওরা যেভাবে তাকে দূরে সরিয়েছে ঠিক সেভাবেই নিজে থেকে কাছে টানতে হবে, নয়তো সে আর কখনোই ওরার কাছাকাছি আসবে না। জলদি পুরে কয়লা হয়ে গেলেও না। তাই এতদিন নিজেকে প্রচন্ড নিষ্ক্রিয় রেখেছিল, অথচ এখন এই মুহূর্তে সব নিয়ন্ত্রণের দেয়াল ভেঙে আবারও বেপরোয়া হয়ে উঠতে চাইছে মন। কিন্তু সেদিনের মতো যদি আবারও অযাচিত কিছু হয়, সামির ওই রাতের কথা ভুলতে পারবে না এই জীবনে। পুনরায় আশা ভঙ্গ হোক তা সে চায় না। এই ভেবেই উঠে বারান্দায় চলে গেল। ওরা স্থাণুবধ হয়ে বসে রইল চুপচাপ। প্রত্যাখ্যানের তীব্র আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মন। তপ্ত অশ্রুপাতে চোখের কার্নিশ ভিজে গেল। সে আর পাঁচটা সাধারণ মেয়ের মতো একদমই নয়। ওরা ভীষণ অন্তর্মুখী। মনের ভাব প্রকাশ করতে তার চরম দ্বিধা। প্রগাঢ় আত্মসম্মান বোধ তাকে সবসময় ঠেকিয়ে দেয়। লজ্জার অস্বস্তি মেশানো এই ব্যক্তিত্ব তার সব অনুভূতি মনের গোপন কোঠরে সুপ্ত অবস্থায় লুকিয়ে রাখা। ওরা যে এমনই, তাই এখন পর্যন্ত নিজের অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ সে। সামিরের অভিমান ভাঙানোর মতো দুঃসাধ্য কাজ তার দ্বারা সম্ভব হচ্ছে না, অথচ আজ সে নিজের স্বভাব বিরুদ্ধ দুটি সাহসিক কাজ সে করে ফেলেছে। তাই তৃতীয়বারের মতো আরেকটি কাজ করলো। বারান্দায় গিয়ে কাকড়ার মতো দুই হাতে ঝাপটে ধরলো সামিরকে। পিঠে মুখ গুজে বলল, আই এম সরি, আমাকে মাফ করে দিন। সামির বিস্মিত হলো আরো এক দফা। হৃদয় তোলপাড় হয়ে গেল টালমাটাল ঝড়ে। তার পক্ষে নিষ্ক্রিয় থাকা আর সম্ভব নয়, তখন কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয় হয়তো। সে পেছনে ফিরতেই ওরা কণ্ঠিত গলায় বলল, আমি জানি সেই রাতের কথা আপনি ভুলতে পারছেন না, হয়তো সেই জন্যই আমাকে ক্ষমাও করতে পারছেন না, কিন্তু বিশ্বাস করুন আমি লজ্জিত। সামির ওরার মুখটা উপরে তুলল, ঠোঁটের উপর আঙুল রেখে বলল, একদম চুপ। ওরা থামল। চোখে মুখে তীব্র আকুতি মিশে আছে তার। আবছা অন্ধকারে তার ক্রন্দনরত মায়াভরা মুখটি দেখাচ্ছে স্নিগ্ধ রজনীর তারা ঝলমলে অন্তরিক্ষের মতন। সামির বিভোর হয়ে তাকিয়ে থেকে হঠাৎ তার কপালে চুমু দিল, গালে চুমু দিল। ওরার চেহারা লজ্জারাঙা লালচে আভা ফিরে এলো আবার। শরীর শক্ত হয়ে গেল। সামির তাকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে এলো। ওরার হৃদস্পন্দন সর্বোচ্চ গতিতে তখন। ভয়ঙ্কর অনুভূতিরা বাঁধন ছাড়া বিছানায় এসেই ভীষণ বন্য হয়ে উঠল সামির। ঠিক সেই রাতের মতোই ওরা সামিরের হঠাৎ এই পরিবর্তন সামলাতে হিমশিম খেল। তবে আজ আর অস্বস্তি হলো না। সমুদ্রের ঢেউয়ের মতো লজ্জা ঢেউ আশ্রে পড়তে লাগলো বুকে। জীবনের প্রথম ভালোবাসার পরশ তাকে ভাসিয়ে নিল। অন্ধকার না হলে সে ঠিক দেখত সামিরের চোখে কি ভয়ঙ্কর নেশা ভর করেছে তখন। হঠাৎ দরজায় জোরালো করাঘাতের শব্দ শুনে ওরা সচকিত হয়ে বলল, কি হয়েছে? সামির বিবস্বরে বলল, কথা না, চুপ। কিন্তু আমার মনে হচ্ছে বাইরে কিছু হয়েছে। সবাই এত শব্দ করছে কেন? এবার সামিরও শুনতে পেল হইচই। বিস্ময় নিয়ে বলল, তাই তো। সে তাড়াহুড়ো করে উঠে দরজা খুলতেই সামিয়া অস্থির চিত্তে বলল, দাদিমার শরীর ভালো নেই ভাইয়া, বাবা বলেছে তোমাকে অ্যাম্বুলেন্স ডাকতে, তো কিছু একটা করো। বোনের চোখে পানি দেখে সামিরের মাথা আউলে হয়ে গেল। তৎক্ষণাৎ কিছু ভাবতে পারলো না। কাপা হাতে অ্যাম্বুলেন্স কল করতে লাগলো। ওরা মুখে হাত দিয়ে বিছানায় বসে আছে তখন। এই রাতের বেলা এমন দুঃসংবাদ শুনে সে বিস্ময় সামলাতে পারছে না। সামির দ্রুত বলল, চলো, ওরা আমাদের হসপিটালে যেতে হবে। ওরা স্তব্ধতা কাটিয়ে বলল, গাড়িতে বসে ওরা কাঁদতে কাঁদতে বলে ফেলল, আমার জন্যই এসব হয়েছে। আমার মিথ্যা বলার শাস্তি দাদি পাচ্ছে। সামিয়া অবাক হয়ে বলল, তোমার মিথ্যা মানে? ওরা ভয় চুপ করে গেল। সামির গম্ভীর গলায় বলল, আজাইরা কথা বলো না, দাদির ডায়াবেটিস আছে, তার উপর হাই প্রেশার, হয়তো ভুলভাল কিছু খেয়েছিল, এজন্যই অবস্থা। তুমি নিজেকে দূর দিচ্ছ কেন? ওরা কোনো কথাই বললো না। আর তার খুব ভয় লাগছে। সে শুধু দোয়া করতে লাগলো যেন ফুলবানু ঠিক হয়ে যান। সব তো চলছিল ভালোই, হঠাৎ করে এত বড় বিপদ কেন এলো? ফুলবানুকে ইমার্জেন্সি ইউনিটে নেওয়া হয়েছে। শ্বাসকষ্টের জন্য মুখে অক্সিজেন মাস্ক লাগানো হয়েছে। তিনি কারোর সাথে কথা বলতে পারছেন না।
তবে ট্রান্সপারেন্ট জানলা দিয়ে সবাই তার সাথে দেখা করছে। তিনি সবার দিকে তাকাচ্ছেন, হয়তো বুঝতেও পারছেন। সামির এসে ফুলবানুর সাথে দেখা করলো। তিনি সামিরের দিকে চেয়ে একটু অস্থির হয়ে উঠলেন। একজন নার্স এসে বলল, এখন ভিড় জমাবেন না, পেশেন্টকে রেস্ট নিতে দিন। সবাই করিডোরে এসে জড়ো হলো। সামির সুমন সাহেবকে জিজ্ঞেস করলো, হঠাৎ এসব কিভাবে হলো বাবা? স্বপ্ন দেখে খুব ভয় পেয়েছিল, আবল তাবল বকছিল। তারপর হঠাৎ খুব বমি করতে লাগলো, বলল তার নাকি খুব গরম লাগছে। আমি আর সামিয়া বাতাস করছিলাম, হঠাৎ বুকে ব্যথা উঠল, মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেল। তারপর দেখলাম হসপিটালে নেওয়া ছাড়া উপায় নেই। নীলিমা আতঙ্কিত কণ্ঠে বললেন, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যদি আমার কিছু হয়ে যায়। ভাগ্যিস দ্রুত হসপিটালে আনার, সিরিয়াস কিছু হয়নি। সুমন বিলাপ করে বললেন, প্রতিদিন আম্মা আমার সাথে হাঁটতে যেতে চাইতো, আমি আলসেমি করে নিয়ে যাইনি একবারও। এখন খুব আফসোস লাগছে। এবার আম্মু সুস্থ হলে তাকে সবার আগে হাঁটতে নিয়ে যাব। তার চোখ টলমল হয়ে গেল। সায়ান সান্ত্বনা দিতে বাবার কাঁধে হাত রাখলো। আর এইসব দেখে আরো অপরাধ বোধে ভুগছে। তার জন্যই এখন বাড়িতে সবার এত ভোগান্তি। শুধু একটা মিথ্যা কথার জন্য যে এমন হবে সে বুঝতেও পারেনি। কিছুক্ষণ পর একটা নার্স এসে বলল, আপনাদের মধ্যেও স্বামীকে পেশেন্ট দেখতে চাইছে। সামির তরাক করে দাঁড়িয়ে বলল, আমি? আসুন। ফুলবানু সাথে দেখা করে হতাশ মুখে ফিরে এলো সামির। সবাই প্রশ্ন করতে লাগলো তিনি কি বলেছেন, কিন্তু সামির কারো কথার উত্তর দিচ্ছে না, তাকে চিন্তিত দেখাচ্ছে। সে শুধু বলল, তেমন কিছু না। নীলিমা এই কথা বিশ্বাস করলেন না। ছেলের হাব ভাব দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আসল কথা জানতে তিনি নিজেই ভেতরে গেলেন। ফুলবানু নীলিমাকে বলল, ও নীলু, আমি আর বেশি দিন নাই, আমার টিকিট আইসা পড়ছে। খুব দ্রুতই আল্লাহর কাছে চলে যাব। তবে যাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছা, বড় নাতির ঘরের পুঁতি নামে তেইখা মরতে চাই। নীলিমা হতভম্ব গলায় শুধালেন, আম্মা, আপনি কি এই কথা বলার জন্য সামিরকে ডেকেছিলেন? হ, ডাকছি তো কি হয়েছে এখন? সে কি সেইটা গেছে, তাতে আমার কিছুই করার নাই। আমি আমার মনের কথা জানাইছি। নীলিমা শাশুড়ির কাঁধে হাত রেখে বললেন, আম্মা, আপনি একদম চিন্তা করবেন না, আপনি আরো অনেক দিন আমাদের মাঝে থাকবেন। এসব বইলা লাভ নেই, আমি টের পাইছি আমার মৃত্যুর কাছেই আইতেছে। নীলিমা ফুলবানুর সাথে অযথা তর্কে গেলেন না। তিনি একবার যা বোঝেন তা বলতেই থাকেন, কারো সাধ্য নেই তাকে বোঝানোর। তিনি হতাশ মুখে বাইরে এসে সবার উদ্দেশ্যে বললেন, আম্মা বলেছে তার নাকি বাঁচার আশা নেই, মনে হয় মৃত্যু ভয় ঢুকে গেছে মনে। এই বয়সে যা হয় আর কি, তাই তিনি শেষ ইচ্ছার কথা জানাতেই স্বামীরকে ডেকেছিলেন। সামিয়া আগ্রহী হয়ে প্রশ্ন করল, দাদির শেষ ইচ্ছেটা কি মা? নীলিমা সামিরের দিকে তাকিয়ে বললেন, পুতির মুখ দেখা। সামির দীর্ঘশ্বাস ছাড়ল। ওরা কথাটা শুনে আটকে উঠল। সায়ন ফিক করে হেসে দিল। সুমন সাহেব কড়া দৃষ্টিতে তাকিয়ে বললেন, হাসার মতো কি হলো বুঝলাম না। একটা অসুস্থ মানুষ মরার বয়ে শেষ ইচ্ছা জানিয়েছেন, এখানে তুই কেন হাসবি? সায়নের হাসি তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। সামিয়া বলল, এটা তো দাদিমা আজ সকালেও আমাকে বলেছিল। ভাবি, তোমার সকাল থেকে শরীর খারাপ লাগছিল না? তখনই দাদির মাথায় ব্যাপারটা ঢুকে গেছে। হয়তো পুতির মুখ দেখে মরতে পারবে কিনা এই টেনশনেই তার এই অবস্থা। ওরা নিজে খুব ভালো করেই জানে কোনো টেনশনে ফুলবানুর এই অবস্থা। কিন্তু সেই কথা না বলে তিনি অন্য কথা বললেন কেন? তার মনে কি চলছে আসলে? নীলিমা বললেন, আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। কিন্তু ওরা তোমার অবস্থা দেখে সকালে আমারও একবার সন্দেহ হয়েছিল। চলো তোমাকে বরং টেস্ট করিয়ে আনি। ওরা থতমত খেয়ে বলল, কিসের টেস্ট আম্মু? প্রেগনেন্সি টেস্ট। ওরা চোখ বড় করে সামিরের দিকে চাইল। সামিরও অপ্রস্তুত, কি বলা উচিত বুঝতে পারল না। নীলিমা বললেন, আরে ভয়ের কিছু নেই, পজিটিভ নেগেটিভ যে কোনো একটা রেজাল্ট তো হবেই। কনফার্ম করতে ক্ষতি কি? যদি পজিটিভ হয় তাহলে আম্মাও একটু শান্তি পেলেন, আর আমরাও নিশ্চিন্ত হলাম। ওরা অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে। সামিরও তার দিকেই তাকিয়ে আছে। সে একবার বাধা দেওয়ার চেষ্টা বলল, আম্মু বাদ দাও না, এখন এইসব করার কি দরকার? রেজাল্ট তো নেগেটিভও হতে পারে। সেটা দেখার জন্যই তো টেস্ট করব। আর যদি বাই চান্স পজিটিভ হয় তাহলে তো দাদি শুনলে কত খুশি হবে। সামির চোয়াল শক্ত করে বলল, আর যদি রেজাল্ট পজিটিভ না হয়?
সুমন সাহেব বিরক্ত গলায় বললেন, সেটা তখন দেখা যাবে। তোর মায়ের যেহেতু সন্দেহ হচ্ছে, একবার টেস্ট করুক না, প্রবলেম কি? নীলিমা আত্মবিশ্বাসের সাথে ওরাকে নিয়ে গেলেন, সাথে সামিয়াও গেল। হসপিটালের ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট কেনা হলো, তাই দিয়ে পরীক্ষা হবে। একজন নার্স এসে হেল্প করতে চাইলো। এদিকে সামির টেনশনে অনবরত পানি খাচ্ছে। পরিস্থিতি কোথা থেকে কোথায় চলে গেছে। সবাই এমন আশা ধরে বসে আছে কেন? রেজাল্ট তো অবশ্যই নেগেটিভ হওয়ার কথা, তখন সবার আশা ভঙ্গ হবে, সবাই মন খারাপ করবে। সেই কথা ভেবে সামিরের মেজাজটাই খারাপ হচ্ছে। প্রেগনেন্সি টেস্ট করার মতো ফালতু আইডিয়া মানুষের মাথায় আসে কিভাবে? একটু পর নীলিমা হাসি মুখে উপস্থিত হলেন। সামির তখনও ফিল্টার থেকে পানি খাচ্ছিল। নীলিমা গতগত কণ্ঠে বললেন, মিষ্টি আনার ব্যবস্থা কর, আজ পুরো হসপিটালে মিষ্টি বিলানো হবে। বৌমা তো প্রেগনেন্ট। সামিরের মুখ থেকে পানি ছিটকে বেরিয়ে গেল। দেয়াল ভিজে একাকার হলো। ওরা মাথা নিচু করে আছে। এত বড় লজ্জায় পড়তে হবে তা সে কল্পনাও করেনি। এদিকে সায়ান আর সামিয়া খুশিতে উল্লাস করতে লাগলো। সুমন সাহেব ও নীলিমাও আনন্দে আত্মহারা। কেবল সামির আর অরার মুখ অন্ধকার দেখাচ্ছে। সামির অরার দিকে তাকিয়ে আছে হতভম্ব হয়ে, কিন্তু ওরা তো চোখ তুলে তাকাতেও পারছে না। সুখবর শুনে ফুলবানুর শরীর সুস্থ হয়ে গেছে। তিনি এখন প্রতিটি কথায় হাসছেন, বেশ জোরে জোরে কথাও বলছেন, শ্বাস নিতেও কোনো অসুবিধা নেই। ডাক্তার বললেন, খুবই ইমপ্রেসিভ। মনের শান্তি শরীরকে অর্ধেক সুস্থ করে দেয়। কথাটির যথার্থতা প্রমাণ আবার পাওয়া গেল। এভাবে পেশেন্টকে হাসি খুশি রাখবেন, উত্তেজিত হতে দিবেন না। ওনার হার্ট কিন্তু খুব দুর্বল। এদিকে রেজাল্ট কিভাবে পজিটিভ এলো তা এখনো বোধগম্য হচ্ছে না ওরার। সামির কিভাবে যেন তার দিকে চেয়ে আছে। ওরার কান্না পাচ্ছে। সামির কি সন্দেহ করবে, ভুল বুঝবে? হে আল্লাহ, এবার কি হবে? ওরা তো নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছে না। সে এখনো কুমারী, তাহলে তার গর্ভে কিভাবে সন্তান আসবে? এটা তো অলৌকিক ঘটনা, অথচ এই ব্যাপারটা কাউকে বলাও চাচ্ছে না। ফুলবানু এই প্রথমবারের মতো ওরাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিয়ে বললেন, আমার প্রিয় নাতবউ, তোমার জন্য আমি পুতিন দেখাই মরতে পারবো। আমার এত আনন্দ বহুদিন পর হইতাছে। ওরার মন চাইলেও চিৎকার দিয়ে কিছু একটা বলে দিতে, কিন্তু কি বলবে সে? কিছুই বলা নেই। ফুলবানু আরো বললেন, আমি তো সকালেই ভাবতেছিলাম তোমারে পরীক্ষা করাতে বলবো, তারপর আবার ভাবলাম থাক, তোমরা মডার্ন ছেলে মেয়ে, এত জলদি মনে হয় বাচ্চা নিবা না। আমার নিজের বই তো বিয়ার 2 বছর পর বাচ্চা নিছে, সেইখানে নাতবউরে কিভাবে বলি দ্রুত বাচ্চা নিতে। কিন্তু দেখো, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ চাইলো বলে ঠিকই তোমার কোল ভরার ব্যবস্থা হইয়া গেল। এখন থেকে তোমার বাচ্চার ইচ্ছা আরও 3 গুণ বাইরে গেছে। অন্তত আগামী 5 বছর তো আমারে বাঁচতেই হইব, পুতুন বড় করতে হইব না। আমি তার সাথে খেলবো, গান গাইবো, তারে নিয়ে রোজ বেলা হাঁটতেও কিন্তু যাব। তুমি নিষেধ করতে পারবা না, আমি শুনবো না। ওরা খুব অবাক হলো। ফুলবানু এত মিষ্টি ব্যবহার কেন করছেন? তার উদ্দেশ্যটা কি? তিনি তো ওরাকে সহ্যই করতে পারতেন না। এদিকে শাশুড়ির ছেলে মানুষই দেখে নীলিমা চোখ টলমলে হয়ে এলো। সবার চেহারায় আজ এত উচ্ছ্বাস, অকারণেই সবাই হাসছে। সামিয়া বলল, আমি যে এত দ্রুত ফুপু হয়ে যাব চিন্তাও করিনি। ভাবি, নামটা কিন্তু আমিই রাখবো, প্লিজ প্লিজ প্লিজ। সুমন সাহেব হাসতে হাসতে বললেন, আচ্ছা আচ্ছা, রাখিস। সায়ান বলল, আমারও বিশ্বাস হচ্ছে না যে আমি চাচা হব। ভাবি, আমি এখন থেকেই ভাবছি ওকে ফুটবল খেলা শেখাবো। সামিয়া আর চোখে তাকিয়ে বলল, ছেলে হবে তা বুঝলে কি করে? মেয়েও তো হতে পারে। মেয়েরা কি ফুটবল খেলে না? তাছাড়া আমার ভাতিজি তোর মতো সব বিষয়ে অষ্টরম্ভা হবে না, সে অলরাউন্ডার হবে, সব পারবে। কি বলো ভাইয়া? সামির কোনো কথা না বলে আচমকা কেবিন থেকে বের হয়ে গেল। তার এমন আচরণে সবাই হতভাগ। এই পর্যন্ত সে একটা কথাও বলেনি, এতটুকু আনন্দ প্রকাশ করেনি। কেমন গম্ভীর হয়ে আছে। আশ্চর্য, সন্তান আগমনের খুশি সামিরকে কেন ছুতে পারছে না? সামিয়া বিড়বিড় করে বলল, ভাইয়ার আবার কি হলো? সায়ান কিছু বুঝতে না পেরে ঠোঁট উল্টে কাজ ঝাঁকালো, বলল, কে জানে। সুমন সাহেব বিরক্ত গলায় বললেন, বুদ্ধিশুদ্ধি এখনো হয়নি ছেলেটার, কোন কথায় কিভাবে রিয়াক্ট করতে হয় সেটাও জানে না। নীলিমা অরার বিব্রত চেহারা দেখে বলল, তুমি মন খারাপ করো না ওরা, আমরা সবাই অনেক খুশি হয়েছি। অরার নিজেকে সবচেয়ে অসহায় প্রাণী মনে হচ্ছে।
সে কি কোনো দুঃস্বপ্ন দেখছে এই মুহূর্তে? তাহলে এই দুঃস্বপ্নটা এখনো ভেঙে যাক, আর সহ্য করা যাচ্ছে না। কিছুক্ষণ পর ওরা বাইরে এসে সামিরকে খুঁজতে নিয়ে সে নার্সকে দেখতে পেল, যে একটু আগেই তাকে পরীক্ষা করেছিল। দ্রুত সেই মহিলার কাছে গিয়ে ওরা বলল, সিস্টার, আমার মনে হচ্ছে রেজাল্ট কোনোভাবে ভুল এসেছে, আরেকবার পরীক্ষা করে দেখুন না প্লিজ। নার্স অবাক হয়ে প্রশ্ন করল, রেজাল্ট যে ভুল হয়েছে এটা আপনি কিভাবে বুঝলেন? ওরা মাথা নিচু করলো, খুব বিব্রত স্বরে বলল, আমি জানি এটা অসম্ভব, কারণ আমি কুমারী। কিন্তু আমি তো জানি আপনি বিবাহিত। করিডোরে যে ছেলেটা বসে আছে সে কি আপনার হাজবেন্ড না? ওরা চূড়ান্ত অস্বস্তির মুখে পড়ে গেল। হ্যাঁ, উনি আমার হাজবেন্ড, কিন্তু তাও আমি কুমারী। এখন এই বিষয়ে আমি আপনাকে বেশি কিছু বলতে চাই না, শুধু বলবো প্লিজ আরেকবার পরীক্ষা করে দেখুন, কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। নার্স কিছুক্ষণ চেয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম, ঠিক আছে চলুন। দ্বিতীয়বার পরীক্ষায় রেজাল্ট সত্যি নেগেটিভ এলো। ওরা এবার হাফ ছেড়ে বাঁচল। সামিরকে ব্যাপারটা দ্রুত জানাতে হবে। নীলিমা দূর থেকে দেখলেন ওরা নার্সের সাথে কথা বলছে। তিনি কিছুটা এগিয়ে যেতেই সব কথা শুনে ফেললেন। নার্স তখন বলছে, ভুলটা আমারই ছিল, সরি ম্যাম। আসলে দুজনের কিট এক জায়গায় ছিল, তাই ব্লেন্ড হয়ে গেছে। ওই আপুটা সত্যি গর্ভবতী, তাই কিট দেখেই আমি বলে ফেলেছি আপনি প্রেগনেন্ট। কথা শুনে নীলিমার মুখ অন্ধকার হয়ে গেল। তিনি এগিয়ে এসে নার্সকে ঝাড়তে শুরু করলেন। এটা আবার কেমন ভুল? আপনি খেয়াল করবেন না? এখন কত বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল আমাদের ফ্যামিলিতে। আমার শাশুড়িকে এবার কিভাবে বোঝাবো এটা? ওরা নরম গলায় বলল, থাক আম্মু, বাদ দি, ভুল তো হতেই পারে। নার্স বলল, সমস্যা তো আপনার হাজবেন্ডের, তাকে ডাক্তারকেও দেখাচ্ছেন না। নীলিমা আশ্চর্য হয়ে বললেন, মানে কাকে ডাক্তার দেখাবে? সামিরকে? সামিরের আবার কি হয়েছে? ওরা ভেবাচেকা খেয়ে বলল, কিছু হয়নি আম্মু। নার্স স্পষ্ট গলায় বললেন, এসব এখন আর গোপন রাখার বিষয় না। আপনি লজ্জা পাচ্ছেন কেন? দেখে তো মনে হচ্ছে আপনি আপনার শাশুড়ির সাথে ফ্রি। তাহলে তাকে সত্যি কথাটা বুঝিয়ে বলুন, আপনার হাজব্যান্ড অক্ষম বলেই তো আপনাদের বেবি হচ্ছে না। ওরা রাগান্বিত দৃষ্টিতে চাইল, কিরমির করে বলল, আপনি চুপ থাকবেন? কখন আপনাকে বলেছি এই কথা? আমি একটু বেশিই বোঝেন। আপনি নিজেই তো বলেছেন যে আপনি কুমারী, আপনাদের মধ্যে কখনো ইন্টিমেসি হয়নি। শাশুড়ির সামনে এমন কথা উঠে আসায় ওরার চোখ মুখ লাল হয়ে এলো লজ্জায়। ফ্যাকাশে দেখালো চেহারা। এদিকে নীলিমা এসব শুনে থ মেরে গেছেন। তার মাথায় যেন বজ্রপাত হয়েছে। তিনি এটা কি শুনলেন? এটা তো কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। নার্স বলল, পরে কনসেপ্ট না করার জন্য আপনাকে সবাই ব্লেম করতে থাকবে, তখন বুঝবেন। আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, নিজের চরকায় তেল দেন। আপনার ভালো চাইছি আমি, এটাও কি দোষ? আপনাকে ভালো চাইতে বলেছি আমি? কি আশ্চর্য! ওরা যখন নার্সের সঙ্গে তর্কে ব্যস্ত, তখন নীলিমা কিছু না বুঝে সেখান থেকে চলে এলেন। সুমন সাহেব পরিবারের এক পাশে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিলেন। এদিকটায় প্রচণ্ড বাতাস। নীলিমা সুমন সাহেবের পাশে এসে দাঁড়ালেন। সুমন সাহেব ঘনিষ্ঠ আত্মীয়দের সুসংবাদ জানাচ্ছেন। নীলিমা চোখ মুখ কঠিন করে বললেন, ফোন রাখো। সুমন সাহেব স্ত্রীর রুদ্র মূর্তি দেখে তড়িঘড়ি করে ফোন রাখলেন। নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? এই পর্যন্ত কয়জনকে জানিয়েছো? সুমন উৎসাহের সাথে বলল, বড় আপাকে জানালাম, শুনে খুব খুশি হয়েছে। আর কাউকে জানানোর দরকার নেই। কেন? কারণ রেজাল্ট ভুল এসেছে। বলো কি? নীলিমার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিকই বলছি, কিন্তু এখন যে তার থেকেও টেনশনের বিষয় ঘটে গেছে। আবার কি? নীলিমা মাত্র শুনে আসা ঘটনাই স্বামীকে জানালেন। এবার সুমন সাহেব সত্যি বিচলিত হয়ে বলল, রেজাল্ট ভুল আসে তেমন কোনো বড় বিষয় না, কিন্তু বিয়ের এতদিন পরেও স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা সত্যিই খুব বিস্ময়কর ব্যাপার। চিন্তাজনক তো বটেই। নীলিমা দুঃখী কণ্ঠে বললেন, আচ্ছা, আমাদের সামিরের কোনো সমস্যা থাকে যদি? সুমন সাহেব গম্ভীর হয়ে বললেন, কি বলছো? তা কিভাবে হয়? না না, হতেও তো পারে। তুমি জানো, বিয়ের প্রথম দিকে কিন্তু ওরা স্বামীরকে একদম দেখতে পারতো না, খুব অবহেলা করতো। বৌভাতে যেদিন বেয়ানটা এলো, সেদিন ওরা বলছিল সে একাই নাকি বাপের বাড়ি চলে যাবে, স্বামীরকে নিবে না।
তাদের মধ্যে সম্পর্ক ভালো হলে এই কথা কেন বলবে? সুমন সাহেব তাকিয়ে রইলেন। নীলিমা বললেন, তাছাড়া আমি দেখেছি স্বামীর প্রায়ই গেস্ট রুমে গিয়ে ঘুমায়। নিজের চোখেই ওকে অনেকবার গেস্ট রুম থেকে সকাল সকাল বের হতে দেখেছি। আর ওরা তো প্রায় 1 মাস বাপের বাড়িতেই থাকলো। নতুন বিয়ের পর কোনো মেয়ে কি এতদিন বাপের বাড়ি থাকে? এসব কি কোনো ভালো লক্ষণ? তুমিই বলো। বিয়ের পর প্রথম প্রথম তো আমাদেরও কত ঝগড়া হতো, তাই বলে কি আমরা আলাদা থাকতাম? সুমন সাহেবের কপালে ভাঁজ গাঢ় হতে শুরু করেছে। তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। নীলিমা আফসোসের সুরে বলল, নার্স বলেছে ওরা কখনো মা হতে পারবে না। সুমন সাহেব ভীতু গলায় বললেন, তাহলে কি আমাদের ছেলে শারীরিকভাবে অক্ষম? হোয়াট? কি বলছো বাবা তোমরা এসব? হঠাৎ সায়নের কণ্ঠ শুনে নীলিমা এবং সুমন সাহেব বিষম খেলেন। সায়ন হা করে তাকিয়ে আছে। সে বিস্ময় অভিভূত। নীলিমা রেগে বললেন, তুই লুকিয়ে লুকিয়ে কথা শুনছিস কেন? আমি লুকিয়ে কথা শুনিনি মা, আমি জাস্ট যাচ্ছিলাম এখান দিয়ে আর সাডেনলি কথাটা আমার কানে এসে লাগলো। আমি লিটারেলি সারপ্রাইজড। তোমরা কার বিষয়ে কথা বলছো, আমি নাকি ভাইয়া? প্লিজ বলো। সুমন সাহেব উত্তর দিল, স্বামীরের ব্যাপারে কথা হচ্ছে, তোর চিন্তার কিছু নেই। সায়ন প্রথমে হাঁপ ছাড়লো, তারপর পুনরায় বিস্মিত হয়ে বলল। তার মানে ভাইয়া? বাকি কথা উচ্চারণ করার আগেই সুমন সাহেব থমকে দিলেন। আস্তে কথা বল, মানুষ শুনে ফেলবে তো। সায়ন দ্রুত গলার আওয়াজ নিচু করে বলল, সরি, কিন্তু এটা কি সত্যি? তাহলে ভাবির গুড নিউজ, সেটা কিভাবে সম্ভব? এবার নীলিমা নিরস মুখে জানালো, রেজাল্ট ভুল এসেছে। ও মাই গড, ও মাই গড। সায়ন 2 হাত মাথায় ঠেকিয়ে একবার ডানে গেল, আরেকবার বামে এলো। তার বিশ্বাস হচ্ছে না। সর্বনাশ করেছে। নিজের বড় ভাইয়ের এমন দুর্বলতার কথা মানতে খুব কষ্ট হচ্ছে। সুমন দুঃখ ভরা ক্লান্ত গলায় বললেন, তুই কি স্বামীরের সাথে এই বিষয়ে কথা বলতে পারবি? ওকে তো ব্যাপারটা বোঝাতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। সায়নের চক্ষু চরক গাছ উচ্চ কণ্ঠে বলল, ভাইয়া আমার চেয়ে 5 বছরের বড় বাবা, আমি কিভাবে তার সাথে এই বিষয়ে কথা বলবো? সুমন সাহেব মাথা নেড়ে বললেন, তা অবশ্য ঠিক। থাক আমি বলবো, তুই যা। এই কথা আবার কারোর সাথে সমালোচনা করিস না। কিন্তু তুমি বাবা হয়ে ভাইয়ের সাথে কিভাবে এই বিষয়ে কথা বলবে? ভাইয়া তো লজ্জা পাবে বাবা। এখন তো কিছুই করার নেই, কথা বললেই হবে। সমস্যা বেশি গুরুতর হলে চিকিৎসা করাতে হবে। নীলিমা মনে মনে প্রচণ্ড আহত হলেন। তার সবচেয়ে বেশি খারাপ লাগছে অরার জন্য। আহারে, মেয়েটার জীবন কেমন নষ্ট হয়ে গেল। অথচ মেয়েটা এতদিন মুখ ফুটে কাউকে কিচ্ছু বলেনি। আজকে আবার নার্স যখন বলে দিতে নিচ্ছিল তখন সে থামানোর চেষ্টা করছিল। নিশ্চয়ই মেয়েটার সংসারে প্রতি মায়া জন্মে গেছে, তাই স্বামী অক্ষম জেনেও সব কিছু মেনে নিয়েছে। কি আর করবে? অরার প্রতি স্নেহ কয়েক গুণ বেড়ে গেল নীলিমার। তিনি অরার কাছে ছুটে গেলেন। অরা করিডোরে শারীরিকভাবে সাজানো আসনগুলোতে চুপচাপ বসেছিল। নীলিমা এসে অরার মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করো না মা, আজ থেকে আমি তোমার পাশে আছি। স্বামীরকে আমরা অনেক বড় ডাক্তার দেখাবো, প্রয়োজনে বিদেশে নিয়ে যাব, ওকে সুস্থ করিয়েই ছাড়বো। অরা প্রথমে কথার অর্থ বুঝতে পারল না, অবাক হয়ে তাকিয়ে রইল। সুমন সাহেব অনেক ইতস্তত করছেন। সামিরের সাথে এই বিষয়ে শেষ কথা বলেছিলেন যখন সামির বয়সন্ধিতে পা রেখেছিল। কিশোর ছিল। ছেলে যাতে কৌতূহলের বশবর্তী হয়ে ভুল কিছু না করে তাই অনেক পরামর্শ দিয়েছেন সেই সময়। তখন উপদেশ দিতে এমন অস্বস্তি লাগেনি, তবে কখনো তিনি চিন্তাও করেননি ছেলের বিয়ের পর আবার এইসব বিষয়ে কথা বলতে হবে। একবার তিনি ভাবলেন সায়ানকেই পাঠাবেন, তারপর আবার ভাবলেন সায়ানকে দিয়ে এইসব বলানো হলে স্বামীর বেশি লজ্জা পেতে পারে, তার চেয়ে ভালো তিনি নিজেই বলবেন। অনেক ভেবে চিনতে তিনি ডাকলেন, স্বামীর বাবা। সামির কোনো জবাব দিল না। সে বাইরে তাকিয়ে আছে, ভ্রু কুচকে কিছু একটা ভাবছে। সুমন সাহেব সময় নিয়ে আবার ডাকলেন, বাবা স্বামীর। সামির এবার সচকিত হলো। পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ও বাবা। ছেলের কণ্ঠ শুনে আরো মন খারাপ হয়ে গেল সুমন সাহেবের। তিনি সামিরকে পাশে নিয়ে বসতে বসতে বললেন, আমি বুঝতে পারছি বাবা, তুই একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছিস। সামির একটু থতমত খেয়ে গেল। বাবা কিভাবে বুঝলো সে দুশ্চিন্তা করছে? অবাক হয়ে বলল, তুমি জানো? পড়ার কাছে সব শুনেছি আমি। কি শুনেছো ওর কাছে? সামির
আশঙ্কা নিয়ে তাকালো। ওরা খুব লাজুক, সে নিশ্চয়ই বাবা মায়ের সাথে এইসব নিয়ে আলোচনা করবে না। সুমন বললেন, জানিয়ে তুই দুশ্চিন্তা করছিস তাই শুনেছি। রেজাল্ট ভুল এসেছে, ওরা প্রেগনেন্ট না, আর কখনো হতেও পারবে না। সামির চোখ বড় করে তাকালো। ও তোমাদের সব বলে দিয়েছে নাকি? সুমন মাথা নাড়ালেন। সামির বিস্ময় স্তব্ধ, লজ্জায় চেহারার রং বদলে গেল। হঠাৎ পেছন থেকে কারো হাসির আওয়াজ শোনা যায়। সামির পেছনে তাকাতেই দেখলো সায়ানকে। অবাক হয়ে বলল, ও হাসছে কেন বাবা? সুমন সাহেব মাথা নিচু করে বললেন, কারণ সেও জানে। তোমরা ওকেও এই কথা বলে দিয়েছো নাকি? মানে এসব কি হচ্ছে? সুমন শান্ত সুরে বললেন, আমি তোর মায়ের কাছেই শুনেছি, ওরা তাকে এই পুরো বিষয়টা বলেছে। সামির আর কথা বলার ভাষা খুঁজে পেল না। রাগে প্রচন্ড বিরক্ত লাগলো। ওরা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো তার 14 গোষ্ঠীকে জানিয়ে দিয়েছে। কি অদ্ভুত মেয়ে। সামির বলল, ওরা কি বলেছে বাবা? সুমন সাহেব একটু হকচকিয়ে গেলেন। সরাসরি বলতে গেলে সামিরের তো লজ্জা পাবে, তাই তিনি বললেন, তুই যেটা ভাবছিস সেটাই। আমি কি ভাবছি সেটা কি তুমি জানো? বুঝতে পারছি, আসলে এটা তো গোপন রাখার বিষয় না, এটা একটা সমস্যা, তোর চিকিৎসার প্রয়োজন। সামির এবার দিশেহারার মতো বলল, আমার চিকিৎসার প্রয়োজন মানে? এখন আমার আবার কি হলো? দেখ সামির, আমাদের বংশের কারো এমন সমস্যা হয়নি, এই প্রথম তোরই হলো। বিষয়টা আমাকে ভাবাচ্ছে। তুই বিয়ের আগে যদি বলতি। বিয়ের আগে কি আমি জানতাম এমন হবে? সেটাও ঠিক, বিয়ের আগে তো ভালো করে বোঝা যায় না। সায়ান আর সুমন সাহেব চোখাচোখি করলো। তাদের চোখের ভাষা কেমন অদ্ভুত। সামির বিভ্রান্ত হয়ে বলল, প্লিজ কেউ আমাকে বলো বিষয়টা কি, আমি কিছু বুঝতে পারছি না। সায়ান একটু কাছে এসে বলল, ভাইয়া ওয়েট, আমি বোঝাচ্ছি তোমাকে। ধরো ম্যাচের কাঠিতে আগুন জ্বলছে না, তাহলে সেই কাঠিটিকে আমরা কি বলবো? ওয়েস্টেড। হ্যাঁ, এর বাংলা অর্থ কি? অকেজো। সায়ান এবার দুঃখী দুঃখী গলায় বলল, সেই ম্যাচের কাঠির মতো তোমার লাঠিও অকেজো ভাইয়া, সেখানেও আগুন জ্বলে না। সামির কিছু মুহূর্ত সময় নিল। তারপর যেই মাত্র ব্যাপারটা বুঝতে পারলো অমনি চেঁচিয়ে বলল, হোয়াট ননসেন্স। সুমন সাহেব হাসি আটকে রাখতে পারছেন না। বিষয়টা দুঃখজনক হলেও সায়ানের ব্যাখ্যা শুনে তার হাসি পাচ্ছে। তিনি হেসে উঠলেন শব্দ করে। সায়ানও হাসতে শুরু করলো। সামিরের গায়ে রক্ত গরম হয়ে গেল হঠাৎ। বাবাও তার সাথে এই ধরনের সস্তা রসিকতা করতে পারে? কি আশ্চর্য, সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? সামিরের মুখ রাগে ফুলে আছে। সুমন সাহেব মনে মনে দুঃখ বোধ করলেন। কেমন বাবা তিনি, ছেলের বিপদে হাসছেন? এভাবে হাসা উচিত হয়নি। তিনি সামিরের কাঁধে হাত রাখলেন। সামির বাবার হাত কাঁধ থেকে সরিয়ে অতিষ্ঠ কণ্ঠে বলল, শরত বাবা, তোমাদের ফাইজলামি আমার ভালো লাগছে না। সুমন সাহেব বিগলিত কণ্ঠে বললেন, আরে তুই মেজাজ দেখাচ্ছিস কেন? আমি বুঝতে পারছি সমস্যাটা গুরুতর, কিন্তু একটা সমাধান তো বের করতেই হবে। এভাবে কয়দিন চলবে? তুই রেগে গেলে তো হবে না। আমি এসেছি ঠান্ডা মাথায় তোর সাথে কথা বলতে। চল, তোকে বরং এখানে একটা ডাক্তারকে দিয়ে চেক আপ করাই। অবশ্য রাতে তো ডাক্তার বসে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধ্যাত। সামির দারুণ বিরক্ত নিয়ে বাবার সামনে থেকে উঠে চলে এলো। চূড়ান্ত রাগ লাগছে তার। ওরা কি বলেছে সবাইকে জানার জন্য সে ওরাকে খুঁজতে শুরু করলো। ফুলবানুর কেবিনের সামনে যেতেই দেখা হলো সামিয়ার সাথে। সামিয়া হেসে বলল, ভাইয়া দেখো, ওই দাদুটা কত রোমান্টিক। দাদিটা শুয়ে আছে আর দাদু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সো সুইট না? সামির কাঠ খড়টা সরে প্রশ্ন করলো, তোর ভাবি কই? একটু আগেই দেখলাম মায়ের সাথে কথা বলছে, করিডোরের মধ্যে কোথাও আছে মনে হয়। সামির যেতে নিলেই শুনলো সামিয়া ফিসফিস করে বলছে, তুমি অনেক রোমান্টিক ভাইয়া, সারাক্ষণ শুধু ভাবি ভাবি করো। কথাটা শুনেই আগুন চোখে তাকালো সে। সামিয়ার ঠোঁটের চাপা হাসি। সামির বলল, এমনি মাথা গরম হয়ে আছে, মেজাজ খারাপ করবি তো এক চর লাগাবো। সামিয়া চুপসে গেল। হঠাৎ ভাইয়া এমন রেগে আছে কেন? কি হয়েছে? দক্ষিণ পাশের আসনগুলো একটাতে মন খারাপ করে বসে আছে ওরা। তার পাশেই নীলিমা। সামির সেখানে উপস্থিত হয়ে সরাসরি বলল, ওরা একটু এদিকে এসো। ওরা বলল, কি হয়েছে?
আগে আসো, তারপর বলছি। ওরা ভয় নিয়ে নীলিমার দিকে চাইল। নীলিমা বললেন, যাও। ওরা কাছে আসতেই সামির তার হাত ধরে টেনে নিয়ে নির্জনে নিয়ে এলো। ওরা অবাক হয়ে প্রশ্ন করলো, আরে কি হয়েছে, এমন করছেন কেন? তুমি কি বলেছো সবাইকে? আমি কিছুই বলিনি। টেস্টের রেজাল্ট ভুল এসেছিল, কিন্তু আপনি আমাকে অবিশ্বাস করেছেন। সামির কটমট সরে বলল, অবিশ্বাস কেন করব? রেজাল্ট যে ভুল এটা আমি আগেই গেস করেছিলাম। আরেকবার টেস্ট করানোর কথাও ভেবেছিলাম, বাট তুমি কি করেছো? সবাইকে আমাদের ব্যাপারে কি বলেছো? আমি তো কিছু বলিনি, শুধু আম্মুকে বলেছিলাম। সামির ওরার থুতনি ধরে মুখ উপরে তুলে প্রশ্ন করলো, কি বলেছো আম্মুকে? সেটাই জানতে চাইছি আমি। যা সত্যি তাই বলেছি। সোজা কথায় উত্তর দাও, কোনটা সত্যি? আমাদের মধ্যে এমন কিছুই হয়নি যে কারণে আমি প্রেগনেন্ট হতে পারি। বাহ, খুব ভালো। এটাই বলেছো? উফ, আমি বলতে চাইনি, কিন্তু ওরাকে থামিয়ে সামির ধমক দিয়ে উঠল, আমাকে বোঝাও, এগুলো কি ফ্যামিলির সাথে আলোচনা করার জিনিস? তোমার কমন সেন্স নেই? আপনি তো আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন না। আমি কেন বলেছি শুনবেন তো আগে। আমি জানি রেজাল্ট ভুল ছিল, কিন্তু আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। তাই নার্সকে বলেছিলাম আরেকবার টেস্ট করাতে, রেজাল্ট ভুলও হতে পারে। তখন উনি প্রশ্ন করলেন যে আমি কিভাবে শিওর হলাম রেজাল্ট ভুল। আমার ভয় লাগছিল, তার উপর আপনিও আমার সাথে কথা বলছিলেন না, তাই তাকে ভরসা করে সত্যিটাই বলেছি, কিন্তু সে আম্মুকে সব বলে দিয়েছে। সামির হাতে তালি বাজিয়ে বলল, বাহ, আমার ইজ্জতের ফালুদা বানানোর জন্য এইটুকুই যথেষ্ট ছিল। ওরা অপরাধী স্বরে বলল, সরি, কিন্তু আপনি এত রাগ হচ্ছেন কেন? ওরা যা ভাবছে সেটা তো সত্যি না। রাগ হব না কেন? সত্যি হোক আর না হোক, মা বাবার সামনে এখন আমি কিভাবে দাঁড়াবো সায়ান পর্যন্ত জেনে গেছে। ও মাই গড, তুমি এটা কি করলে ওরা? সরি, আপনি যদি আমাকে তখন একটু বিশ্বাস করতেন তাহলে এসব কিছুই হতো না। আমি ঠিকই বিশ্বাস করেছি তোমাকে, উল্টা তুমি আমাকে বিশ্বাস করনি। মানে আমি কখন আপনাকে অবিশ্বাস করলাম? আপনি তো সবার সামনে থেকে রাগ দেখিয়ে চলে গেলেন। তখন আমার কি অবস্থা হয়েছিল জানেন? তাই বলে তুমি এইরকম ডাম্প একটা কাজ করবে? আম্মুকে এসব বলবে? বারবার আমাকে দোষারোপ করছেন কেন? আমি আম্মুকে কিছু বলিনি, উল্টোপাল্টা বলেছে ওই নার্স। তাছাড়া প্রথম দোষ তো আপনারই। আপনার উচিত ছিল রাগ না দেখিয়ে আমার সাথে ঠান্ডা মাথায় কথা বলা। সামির তীব্র মেজাজ নিয়ে আওড়াল, মেয়ে মানুষ বলে কাদের, যাই হয়ে যাক নিজের দোষ জীবনে স্বীকার করবে না। হোয়াট ডু ইউ মিন? এই পুরো ঝামেলার মূল উৎস তুমি। ওরা তোমার ন্যাকামির জন্যই এত কিছু হয়ে গেছে। এবার ওরাও খুব তেতে উঠল। একটা ভুলের জন্য আর কয়বার কথা শুনতে হবে তাকে? রোষ নিয়ে বলল, শুনুন, নিজের ভুল মানতে শিখুন, ওকে? প্রথম দিকে কিন্তু আপনি গেস্ট রুমে থাকা শুরু করেছিলেন, এগুলো আম্মুর নজরে পড়েছে, তাই তিনি এত কিছু ভেবে বসেছেন। আমি বলার কারণেই যে উনি ভেবেছেন এমন না। আমি শুধু ততটুকুই বলেছি যতটুকু বলা প্রয়োজন ছিল। আমি গেস্ট রুমে কেন শিফট হয়েছিলাম সেটাও তো তোমার জন্যই। আচ্ছা বুঝলাম, প্রথমে আমি আনকমফোর্টেবল ছিলাম, কিন্তু আমি যখন চট্টগ্রাম থেকে ফিরে এলাম তখন নিজের ভুলের জন্য রিগ্রেট করলাম। তখন আপনি গেস্ট রুমে যাওয়ার ঢংটা না করলেও পারতেন। ও তাই নাকি? এখন সব আমার দোষ? তুমি নিজেকে কি ভাবো আর আমাকে কি ভাবো? আমি কি বানের জলে ভেসে এসেছি যে যখন ইচ্ছে হলো চর মারলে, আবার যখন ইচ্ছে হলো চুমু দিয়ে সব ভুলিয়ে দিলে? এত সহজ মনে হয় সব কিছু? ওরা তাচ্ছিল্য হাসলো, হাত ভাঁজ করে বলল, ও আচ্ছা, বুঝেছি। তার মানে অ্যাটিটিউড দেখিয়েছেন আমাকে? অ্যাটিটিউড না, এটাকে বলে সেলফ রেসপেক্ট। জি না, সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে পার্থক্য আছে। আপনি যেটা করেছেন সেটা ইগো ছাড়া কিছুই না। ইগো শুধু আমারই আছে, তোমার কি নেই? ইগো প্লাস ন্যাকামির গোডাউন একটা। এক্সকিউজ মি, এখন আমি ন্যাকামির গোডাউন? অথচ প্রথমে এমন ভাব করতেন যেন আমার ন্যাকামিই আপনার ভালো লাগে। সব ছেলে মানুষ এক,
প্রথম প্রথম কত মিষ্টি কথা, আর এখন আমি নাকার গোডাউন। প্লিজ আর হাসিও না। আমি বলে তোমার ন্যাকামি সহ্য করেছি। অন্য কোনো ছেলে হলে এতদিনে ডিভোর্স দিত। তাই বুঝি? তাহলে আপনি ডিভোর্স দিলেন না কেন? আমি দয়াবান তাই। এত দয়া দেখাতে কে বলেছিল? আচ্ছা, এই ব্যাপার। ডিভোর্সের কথা শুনে কাঁদতে কাঁদতে কে মাপ চেয়েছিল? আজকে রাতেও তো সরি বলছিলে, শুধু পায়ে ধরা বাকি রেখেছো। ওরা ক্রোধে উন্মত্ত হয়ে বলল, আপনার সাথে কথা বলতেও বিরক্ত লাগছে আমার। আমি গেলাম। খবরদার আমার আশেপাশে আসবেন না। থ্যাংক গড, প্লিজ গো। ওরা আস্তে আস্তে পা ফেলে চলে যেতে লাগলো। ফুসফুস করে তার নিঃশ্বাসের শব্দ বের হচ্ছে। গা কপছের আগে সামির একটু ঠান্ডা হয়ে ডাকলো, শোনো। আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই, ডাকবেন না। জরুরি কথা। চুলোয় যাক জরুরি কথা। ওরা চলে যাচ্ছে। সামির রাগে দেয়ালে আঘাত করলো, সাথে সাথে কাঁচ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এইখানে যে কাঁচ আছে সেটা একদম খেয়াল করেনি সে। মুখ দিয়ে আর্তনাদ বের হলো। আহ! ওরা শব্দ শুনে ছুটে এলো। সামিরের রক্তাক্ত হাত দেখে বিস্ময় চিৎকার করলো। কি হয়েছে আপু, কোনো প্রবলেম? যে নার্স ওরাকে এক্সামিন করেছিল সেও ছুটে এসেছে। ওরা সামিরকেও কোনো জবাব দিল না। নার্সকে নিজের গরজে সামিরকে ধরে ইমার্জেন্সি কেবিনে নিয়ে এলো। হাতে ফার্স্ট এড ব্যান্ডেজ করে দিল। ওরা দরজার সামনে দাঁড়িয়ে দেখছিল সবকিছু। সামির ওরাকে রাগানোর উদ্দেশ্যে নার্সকে বলল, থ্যাংক ইউ মিস পিহু। নার্স অবাক হওয়া হাসি দিয়ে বলল, আপনি আমার নাম কিভাবে জানলেন? ওই তো নেম প্লেট দেখে। নার্সটি লজ্জিত ভঙ্গিতে হাসলো, বলল, এই প্রথম আমাকে কেউ নাম ধরে ডেকেছে। এমনিতে সবাই সিস্টার বলে ডাকে। কিন্তু আপনার নামটা এত সুন্দর যে সিস্টার বলে ডাকতে ইচ্ছে হলো না। ওরার মুখ ক্রমশ শক্ত হচ্ছে। সামিরের অন্য হাতও ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। বেটা অসভ্য, নার্সটিও বেহায়া কম না। কেমন করে হাসছে দেখো। আরে গাধি, তোর সাথে ফ্লার্ট করা হচ্ছে, এখনো বুঝলি না? সামির বলল, আপনাকে কিন্তু সিস্টারের মতো একদম লাগে না। তাহলে কিসের মতো লাগে? ডক্টর। মেয়েটা খিলখিল করে হেসে উঠল। ওরা ভেতরে ভেতরে চলছে যাচ্ছে, কিন্তু এমন ভাব করলো যেন তার কিছুই যায় আসছে না। পিহু ওরার দিকে চেয়ে প্রশ্ন করলো, উনি আপনার কি হয়? সামির ভ্রু কুচকে কিছুটা অবজ্ঞাসূচক ভঙ্গিতে বলল, কাজিন, বাদ দিন ওর কথা। মেয়েটি অবাক হয়ে বলল, সত্যি কাজিন হয়? কেন? আপনার বিশ্বাস হচ্ছে না? কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম উনি আপনার ওয়াইফ। ছি, কি বলেন? আমার টেস্ট এত বাজে না। এবার অরোরার দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করলো না। সে নির্ঘাত উল্টাপাল্টা কিছু করে ফেলতে গট গট করে হেঁটে চলে আসতে নিচ্ছিল। তখন শুনতে পেল সামির বলছে, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে মিস পিহু? একটি নির্জন জায়গায় এসে থামলো ওরা। এইখানটায় কোনো মানুষ নেই, কেউ তাকে দেখছে না। ঝরঝর করে কান্না পেয়ে গেল এবার। আশ্চর্য, সামান্য একটা বিষয় নিয়ে কেন কান্না পাচ্ছে? নাকি সামির একটা মেয়ের সাথে ওইভাবে কথা বলেছে, এটাই তার সহ্য হচ্ছে না? সে জানে সামির তাকে চালানোর উদ্দেশ্যে এসব করেছে, তবুও তার খারাপ লাগছে। এতটা সন্দেহশীল কেন সে? চোখ মুছতে মুছতে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু না, চোখের পানি যেন শেষই হচ্ছে না। নিজের প্রতি করুণা হলো। এতটা ভঙ্গুর তার হৃদয়। কেউ একটু অবহেলা করলেই ঠাস করে কান্না পেয়ে যায়। তার মন ভাঙা বুঝি এতই সহজ। পেছনে কেউ আলগোছে এসে দাঁড়ালো। একটা লম্বাকৃতির ছায়া দেখলো ওরা। মানুষটির উপস্থিতি টের পেয়ে ঝট করে ঘুরে তাকালো। সাথে সাথেই তার মাথা ঠেকলো সামিরের বুকে। ওরা একটু অপ্রস্তুত হয়ে পিছিয়ে গেল। সামিরকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই তার কোমর চেপে ধরা হলো। ওরা চোখে অগ্নি ফুলকি নিয়ে ভারী এবং কঠিন গলায় বলল, ছাড়ুন। সামির নরম কণ্ঠে বলল, যদি না ছাড়ি? ওরা কটমট করে চেয়ে রইল। সামির যেন তার রাগ এনজয় করছে। তার ঠোঁটে মৃদু হাসি। হঠাৎই কানের কাছে মুখ এনে বলল, সরি। ওরা নিজের উপর পুনরায় বিরক্ত হলো। তার আবার কান্না পাচ্ছে। সামান্য সরি শুনেই মন গলে গেলে চলবে? সামির যখন রাগে তখন তো ওরা 1000 বার সরি বললেও কাজ হয় না, তাহলে ওরা কেন একটা সরিতেই গলে যাবে? সে আরো রাগ দেখানোর চেষ্টা করলো, ছোট ছোটির চেষ্টা করলো,
কিন্তু সামির শক্ত করে ধরে থাকায় ছুটতে পারল না। তারপর এমনভাবে কাঁদতে লাগলো যেন ছাড়া না পেয়ে বিরক্ত হয়ে গেছে। কিন্তু সামির তো বুঝতে পারলো তার কান্নার কারণ। আর মাথাটা বুকে চেপে ধরেই আদুরে কণ্ঠে বলল, আই এম সরি, আর কখনো এমন হবে না, আমি খুব খারাপ। আর নড়াচড়া করলো না। সামিরের বুকে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। কান্নার সাথে ঝরে পড়ছিল অভিমান। কিছুক্ষণ সময় এভাবে কাটলো। সামির অরার চুলে হাত বোলাচ্ছিল অনবরত। এক সময় অরা মুখ তুলে তাকালো। সামিরের ব্যান্ডেজ করা হাতটা নিয়ে আফসোসে সরে বলল, এটা কি করলেন বলুন তো? আপনি এত পাগল কেন? তুমি এত জেদি কেন? তখন আমার কথাটা শুনলে কি হতো? আচ্ছা এখন বলুন, কি এমন কথা যার জন্য হাতের এই হাল করেছেন? দাদিকে রেজাল্ট ভুলের ব্যাপারটা জানানো দরকার নেই। উনি আপাতত যেটা জেনে খুশি আছেন সেইভাবে খুশি থাকুক, পরে বাড়িতে নিয়ে বুঝিয়ে বলবো। এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে। আম্মু আমাকে বলেছে দাদিকে যেন কিছু না জানানো হয়। তাহলে ঠিক আছে। আর আমিও আম্মুকে পুরো বিষয় বুঝিয়ে বলেছি, আপনার ইজ্জতের ফালুদা হবে না। আর এই কথা বলে হেসে ফেলল। সামির খেয়াল করলো আশেপাশে কেউ নেই, তাই সে টুপ করে চুমু দিল অরার ঠোঁটে। অরার শরীর ঠান্ডা হয়ে গেল নিমিষেই। সামির হুটহাট এমন সব কাজ করে যা ওরা অসময় কল্পনাও করতে পারে না। ভেবাচাকা খেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। সামি আর শায়ানের কণ্ঠ ভেসে আসছে, তারা এদিকেই আসছে। সামির অরার হাত ধরে বলল, চলো। ওরা মাথা নিচু করে নিজেও সামিরের হাতটা ধরল। তখনই ফোনটা বেজে উঠলো হঠাৎ। ওরা বলল, ওকে। সামির চলে যাওয়ার পর ওরা ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে বিচলিত কণ্ঠে রূপা চেঁচিয়ে উঠল, কি রে ওরা, এগুলো কি শুনলাম? রূপা ফিসফিসিয়ে বলল, তোর বরের নাকি মেশিন গান নষ্ট, এখন কি সার্ভিসিং করাতে হবে? ওরা ভীষণ বিরক্তি নিয়ে বলল, প্লিজ এখন তুই শুরু করিস না আবার। এইসব নিয়ে এমনিও অনেক কিছু ঘটে গেছে। তার মানে কি ঘটনা সত্যি? হায় আল্লাহ। কিছুই সত্যি না, সব গুজব। আর শায়ান ভাইয়ের কি খেয়ে দেয়ে কাজ নেই যে তোকেও এসব জানায়? আশ্চর্য ব্যাপার। রূপা অহংকার করে বলল, ও আমার কাছে কিছু গোপন করতে পারে না। ওর কণ্ঠ শুনলেই বুঝে ফেলি কি সমস্যা। মিথ্যে বললেও খপ করে ধরে ফেলি। আমি হচ্ছি দারোগা। ঠিক আছে দারোগা সাহেবান, আপনাকে আমি বাসায় গিয়ে ফোন করব। এখন কথা বলতে ভালো লাগছে না। রূপা ব্যস্ত গলায় বলল, আরে শোন শোন, প্রথমে তোর প্রেগনেন্সির খবরটা শুনে তো আমি ভয় পেয়েছিলাম। সায়ন যখন বলল আমি যে কি অবাক হয়েছি, কারণ ভেতরের খবর তো আমি জানি। পরে অবশ্য শুনলাম রিপোর্ট ভুল। যাই হোক, কিন্তু দাদির হঠাৎ পুতির মুখ দেখার শখ হলো কেন আমি বুঝলাম না। আবার তোকে নাকি খুব আদরও করছে। ওরা দীর্ঘশ্বাস ছাড়ল। সায়ান রূপাকে হাসপাতালের কোনো ঘটনা বলতে বাদ রাখেনি। হাই রে, পারেও সে। ওরা বলল, এই ব্যাপারটা আমিও বুঝিনি, অথচ আমার জন্যই কিন্তু দাদি অসুস্থ হয়েছেন। আশ্চর্যের ব্যাপার, এই কথা তিনি কাউকে কিছু বলেননি। তোর জন্য অসুস্থ হয়ে গেছে মানে? তুই কি করছিস? ওরা একটু হেসে বলল, আর বলিস না, আমি একটা ভয়ঙ্কর কাণ্ড করেছি। দাদিকে জিনের ভয় দেখিয়েছি, বলেছি আমার সাথে জিন আছে। সেই জিন আমার বড় মাকে মেরেছিল। আরও হ্যান ত্যান ব্লা ব্লা বানিয়ে বলেছি। এইসব শুনে দাদি তো ভয়ে আত্মরা, রাতে স্ট্রোক করতে নিয়েছিল। হয় হয়, বলিস কি ওরা? যদি সত্যি স্ট্রোক করতো? ভাগ্যের সেরকম কিছু হয়নি, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম আমার কাণ্ড নাকি আবার বলে দেয়, তাহলে সবাই আমাকেই। ওরা তার কথা শেষ করতে পারল না। পেছনে ঘুরতেই সামিরকে দেখে তার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। দ্রুত ফোন কেটে সোজা হয়ে দাঁড়ালো। ওরা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কখন এসেছেন? সামির হাত ভাঁজ করে জবাব দিল, কেন জিজ্ঞেস করছো? আমি তোমার কথা কতটুকু শুনেছি সেটা বোঝার জন্য। সব শুনেছি আমি। আর চেহারা সাদা কাগজের মতো রংহীন হয়ে গেল। মাথা নিচু করলো সে। কি বলবে সে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইল। সামিরও কিছু বলছে না, কিভাবে যেন এক দৃষ্টিতে চেয়ে আছে। আর শির দ্বারা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুকের দামামা বাজছে।
সামির ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল। কি করা উচিত এখন বলো? ওরা নত মুখে বলল। কি করব? সেদিনের মতো আবার কানে ধরে উদ্বাস করব? না, আরো ভয়ঙ্কর শাস্তি হবে তোমার, কারণ তুমি একটা ভয়ঙ্কর অন্যায় করেছো। ওরার মুখ চুপসে গেল। কিছুক্ষণ চুপ থেকে ঢুক গিলে উচ্চারণ করলো। কি শাস্তি? রাত 12টার পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। পরিবেশে কনকনে ঠান্ডা, আচমকাই দমকা বাতাস এসে নাড়িয়ে দিচ্ছে গাছপালা, পানিতে টইটুম্বুর রাস্তাঘাট। ঝমঝম বৃষ্টির শব্দটা বেশ উপভোগ্য। ফুলবানুকে রিলিজ দেওয়া হবে কাল দুপুরে। ভোরের দিকে সবাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। নীলিমা একা শুধু থেকে যাবেন শাশুড়ির সাথে হসপিটালে। সকালে ওরা আর সামিয়া রান্না করে আনবে। বাড়ি ফেরার জন্য ওভার টাকা হয়েছে। সামির ঠিক করে সে ওরাকে নিয়ে রিক্সায় যাবে, তাই সে সবার সাথে ওরাকে গাড়িতে উঠতে নিষেধ করে। ওরা ভয় পেয়ে গেল। এই লোকের মাথায় কি মতলব ঘুরছে কে জানে। আলাদা করে রিক্সায় নিয়ে ওরাকে আবার শাস্তা করবে না তো। সে দ্রুত গাড়িতে উঠে যেতে নিচ্ছিল, তখন সামির তার হাত ধরে সুমন সাহেবকে বলে, তোমরা চলে যাও বাবা, আমরা রিকশায় আসছি। সুমন সাহেব ভ্রু কুচকে তাকালেন। তোরা আবার রিক্সা কেন যাবি? যাচ্ছি তো এক জায়গাতেই, চল একসাথে চলে যাই। নীলিমা স্বামীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললেন, আরে যেতে দাও ওদের, আলাদা একটু টাইম স্পেন্ড করো, এসবের দরকার আছে। সুমন সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, একটা গাড়িতে এত মানুষ গাদাগাদি করে ওঠার মানেই হয় না। সায়ান কিছু না বুঝে বলল, গাদাগাদি কোথায় হচ্ছে বাবা? এই তো ভাবি সামিয়ার সাথে বসুক আর ভাইয়া আমার সাথে বসুক, তুমি তো সামনে বসে গেছোই, সুন্দর হয়ে গেল। ওরা তাল মিলিয়ে বলল, হ্যাঁ, শায়ান ভাই ঠিক কথাই বলেছে, আমরা গাড়িতেই যাই প্লিজ। সামির ওরার হাত টেনে বলল, না, আমরা রিকশায় যাব। সুমন সাহেব বললেন, তোরা সাবধানে আসিস। গাড়ি চলে গেল তাদেরকে রেখেই। ওরা একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। এবার কি আছে কপালে? নীলিমা বললেন, অর্ঘ তাহলে রিক্সা ঠিক কর, আমি ওর সাথে দাঁড়াচ্ছি। সামির বলল, সমস্যা নেই আম্মু, তুমি যাও, আমরা একটু সামনে হেঁটে তারপর রিকশা নিব। ওরার বুক টিপ টিপ করছে এবার। সামির সবাইকে ভাগিয়ে দিচ্ছে কেন? তার মতলব কি? শেষমেশ ওরাকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাবে না তো? নীলিমা যেতে নিলেই ওরা অনুরোধের সুরে বলল, আম্মু আপনার সঙ্গে হাসপাতালে থাকি প্লিজ। কথায় নীলিমা হেসে ফেললেন। ওরার গালে হাত রেখে বলল, তুমি কেন থাকবে? সারা রাত ঘুম হয়নি, বাসায় গিয়ে রেস্ট করো মা, দুপুরের দিকে সামিয়ার সাথে এসো। আম্মু প্লিজ, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার সমস্যা হবে, বললাম না সামিরের সাথে যাও, কথা শোনো ওরা। সূর্য তখন মাত্র উদিত হচ্ছে। চারদিকে এখনো অন্ধকারের লেশ মুছে যায়নি। ভোরের আমেজটা এত প্রাণবন্ত আর সুন্দর, তার উপর বৃষ্টির স্নিগ্ধতা যেন অন্যরকম মাধুর্য এনে দিচ্ছে। বিশুদ্ধ বাতাসে প্রাণ খুলে শ্বাস নিতেই মন জুড়িয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে ইলিশ গুড়ির মতো, গায়ে লাগছে না, তবে হালকা হালকা ফোঁটা শরীরে হিম জাগিয়ে তুলছে। পাশে সামির নির্বিকার ভঙ্গিতে পকেটে হাত গুজে হাঁটছে। তার গায়ে অ্যাশ রঙের টি শার্ট, কালো ট্রাউজার, এলোমেলো চুল, ক্লান্ত মুখ, তবুও দেখতে কত ভালো লাগছে। ওরা অন্যদিকে তাকালে সামিরও আর চোখে তাকে লক্ষ্য করলো। গায়ে খয়েরি রঙের শাড়ি, চুলগুলো হাত খোঁপায় বাঁধা, কিছু চুল কানের কাছে, কপালে পড়ে আছে, চোখ ফোলা, বিষণ্ণ মুখ, বারবার হাই তুলছে। এত আদরে লাগছে দেখতে। সামিরের ইচ্ছে হলো বলতে, আমার মিষ্টি পুতুল, আমি তোমাকে কোলে নিয়ে হাঁটি, তুমি আমার বাহুতে ঘুমাও। ওরা একটু পর অভিযোগের সরে বলল, কি সমস্যা আপনার? রিক্সা কেন নিচ্ছেন না? নাকি এভাবে হাঁটি হাঁটি পা পা করে আমাকে বাসায় নিয়ে যাবেন? এটাই কি তাহলে আমার শাস্তি? সামির মৃদু হাসল, একটু আয়েসি ভঙ্গিতে ওরার গলার পেছনে হাত রেখে নিচু হয়ে বলল, বৃষ্টি স্নাত রাস্তা, ঠান্ডা বাতাস, উড ওঠানো রিক্সা, আর পাশে বেলি ফুলের মতো স্নিগ্ধ তুমি। কি ম্যাজিক্যাল ব্যাপার, তাই না? ওরা অবাক দৃষ্টিতে তাকালো। হঠাৎ সামির অন্য সুরে গান গাইছে কেন? তার মিষ্টি কথায় মন ভুলাতে হবে না। সে ওরাকে নিয়ে আলাদা যেতে চেয়েছে, মানে কিছু একটা গড়বড় আছে। ওরা বলল, কিন্তু সবাই কি ভাবছে? বাবা মা কি বলবে? আমার বাবা মা আমার কাছে বেস্ট ফ্রেন্ডের মতো। তুমি তো এতদিন ধরে দেখেছো, এখনো চিনতে পারোনি তাদের?
সব বিষয়ে তারা সাপোর্টিভ। অনেকে বলে জয়েন্ট ফ্যামিলিতে নাকি প্রাইভেসি থাকে না, অথচ আমাদেরও জয়েন্ট ফ্যামিলি, কিন্তু প্রাইভেসিতে কখনো কমতি মনে হয়েছে? না, সবাই একদম আলাদা। আমার বাবাও অনেক ফ্রেন্ডলি, যদিও মা একটু অন্যরকম, কিন্তু আপনার বাবা আর মা দুজনেই সেই একদম পারফেক্ট। আমি কখনো ভাবিনি এমন চমৎকার একটা পরিবার পাবো। সামির অরার একটা হাত নিজের বুকের উপর এনে বলল, ধরো আজ থেকে প্রায় 40 বছর পর যখন তুমি আর আমি বুড়ো হয়ে যাব, আমাদের কাজকর্ম থাকবে না, সারাক্ষণ বিছানায় শুয়ে বসে কাটাতে হবে, তখন আমরা কি করব? আসলেই তো, কি করব? এই যে এখনকার সুন্দর স্মৃতিগুলো মনে করে হাসবো। বাহ, ভালো বলেছেন তো। সামির অরার নাক স্পর্শ করে বলল, এই জন্য বেশি বেশি মিষ্টি স্মৃতি কালেক্ট করা উচিত। এখন দার্শনিক কথাবার্তা ছেড়ে একটু রিক্সা খুঁজুন। একে বৃষ্টি, তার উপর ভোর। যদি রিক্সা না পাওয়া যায় তাহলে মিষ্টি স্মৃতি টক হয়ে যাবে। সামির শব্দ করে হেসে উঠল। রিক্সা পেতে বেশি সময় লাগলো না তাদের। সামির রিক্সাওয়ালাকে বলল, খুব আস্তে প্যাডেল ঘোরাতে হবে। তাদের পৌঁছতে যত বেশি সময় লাগবে রিক্সাওয়ালা তত বেশি টাকা ভাড়া পাবে। ওরা হেসে ফেলল। এই কথা শুনে হুড়তোলা রিক্সায় উঠে সামির অরার কোমর জড়িয়ে ধরল। অরার শরীর ঠান্ডা হয়ে আসছে, কেমন যেন কাঁপছে সে। এতদিন হয়ে গেল তাদের সম্পর্কের, তবুও সামিরের স্পর্শ তার সবকিছু এলোমেলো করে দেয়। যতক্ষণ সামির তার গায়ে হাত রেখে দেয় ততক্ষণ সে স্বাভাবিক হতে পারে না। মনে হয় যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছে। ওরা একটু অন্যমনস্ক হয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আমি যদি না ফিরে আসতাম তাহলে আপনি কি সত্যি আমাকে ডিভোর্স দিতেন? সামির ওর মুখের দিকে চাইল, একই সময় ওরাও চাইল। সন্দিগ্ধ দৃষ্টি তার। সামির হেসে ফেলে বলল, তোমার কি মনে হয়? জানি না আমি। ওরা কথা শেষ করতে পারল না। সামির হঠাৎ চেঁচিয়ে উঠল, মামা এদিকে একটু থামান। ওরা অবাক হয়ে বলল, কি সমস্যা? সামির কিছু না বলেই রিক্সা থেকে নেমে গেল। ফুটপাতে একটা ফুলের দোকান, অনেকগুলো কাঠগোলাপের মালা, গাজরা, কানের দুল আর ক্রাউন বিক্রি হচ্ছে। একটা মালা ছিল শুধু লাল কাঠগোলাপ দিয়ে বানানো। সামির সেটা কিনে আনলো, সাথে গাজরা, ক্লাউন আর কানের দুল আনলো। তারপর ওর কাছে এসে উৎসাহী কণ্ঠে বলল, বাসায় নিয়ে তোমাকে এগুলো দিয়ে সাজাবো, তারপর আয়নায় দাঁড় করিয়ে দেখবো কে বেশি সুন্দর, গাছের কাঠগোলাপ নাকি আমার কাঠগোলাপ। ওর গালে লালচে আবার সৃষ্টি হলো। সকাল বাড়ার সাথে সাথে বৃষ্টির তেজও বেড়েছে। ওরা বাসায় এসে গোসল সেরে বারান্দায় দাঁড়ালো। বাতাসে তার শরীর কাঁপছে। তার খোলা চুলে, মাথায়, কানে সব জায়গায় কাঠগোলাপের গয়না। মিষ্টি সুঘ্রাণে মন ভরে যাচ্ছে। সামির পেছনে এসে দাঁড়িয়ে বলল, রোমান্টিক ওয়েদার তাই না? ওরা বলল, কিন্তু সকালে গোসল করতে গেলে তো দম বের হয়ে যায়, এত ঠান্ডা। শুনুন, আমাকে একটু জড়িয়ে ধরুন তো। সামির বিস্মিত কণ্ঠে বলল, কি বললে? আমি কি ভুল শুনেছি? ওরা নিজের গরজে সামিরকে জড়িয়ে ধরে বলল, ঠিক শুনেছেন, আমার ঠান্ডা লাগছে খুব। এখন আর লজ্জা লাগে না ওরা? না, একদম না। সামির ওরাকে ছেড়ে তার চোখের দিকে তাকালো। ঠোঁট চেপে হাসি আটকে বলল, কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি এখনো লজ্জা পাচ্ছ। অসম্ভব, আমি লজ্জা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে দেখি কতক্ষণ তুমি লজ্জা না পেয়ে থাকো। সামির এগিয়ে আসতেই ওরা পিছিয়ে গেল। লজ্জায় মুখে রক্ত জমে গেল। তবুও সে বলল, আমি লজ্জা পাচ্ছি না, একদম না। কথা বলেই সামিরের গলা জড়িয়ে ধরলো দুই হাতে। নিজ উদ্যোগে ঠোঁটে চুমু দিল সামিরকে আর পাইকে। সহসা ওরাকে পাজাগুলো তুলে নিল। তারা বিছানার কাছে আসতেই সামিরের ফোনটা বেজে উঠল শব্দ করে। বিরক্ত হয়ে সামির ফোন সাইলেন্ট করতে নিলেই ওরা বলল, জরুরি ফোন হতে পারে, হয়তো হাসপাতাল থেকে। কথা শুনে কিছু একটা ভেবে নাম্বারটা দেখলো সামির। তারপর হঠাৎই বিছানা থেকে নেমে ফোন নিয়ে বারান্দায় চলে গেল। ওরা অবাক হয়ে চেয়ে রইল। এমন কে ফোন করেছে যে তার সামনে বসে কথাও বলা যাবে না? ব্যাপারটা ওর কাছে একটু সন্দেহজনক লাগায় সে বারান্দার কাছে গেল। কাজটা ঠিক নয়, তবু ওরা আড়ি পাতল। সামিরের কথা শুনে স্পষ্টত বোঝা গেল সে কোনো মেয়ের সাথে কথা বলছে। আর হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। সামির ফোনে বলছে, আমি একটু পর বের হচ্ছি,
দেখা হলে তখনই সব বলবো। এই মুহূর্তে ওরা পাশে আছে, তাই কথা বলা সম্ভব না। এইটুকু শুনেই ওরা দ্রুত বিছানায় এসে বসে গেল। সামির বারান্দা থেকে বের হয়ে আলমারি খুলে আয়রন করা শার্ট বের করলো। ওরা বলল, কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, একটা কাজ পড়ে গেছে, আর্জেন্ট, যেতেই হবে। একটু রেস্ট নিয়ে যান, সারা রাত এত ধকল গেল। সামির হাসলো, কাছে এসে ওর গাল টেনে বলল, এখন সময় নেই, ফিরে এসে কথা হবে। বাই। ওরা হতাশ মুখে তাকিয়ে রইল। তার মন খারাপের ব্যাপার সামিরকে বুঝতে দিল না। সে চলে যাওয়ার পর ওর কেমন অস্থির বোধ হতে লাগলো। সারা রাত না ঘুমিয়ে থাকার কারণে মাথা ব্যথা করছিল। সে ভাবল, একটা মাথা ব্যথার ঔষধ খেলে যদি ঘুমিয়ে থাকে তাহলে তার শান্তি লাগবে। অযথা এইসব নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। তার মনে সন্দেহ ঢুকে গেছে, যা ভীষণ খারাপ। এই ভেবে সে ফুলবানুর ঘরে গেল ঔষধে নিতে। কিন্তু তখন সামিয়া আর সুমন সাহেব সেই ঘরে ছিল। সামিয়া চাপা স্বরে বলছিল, ভাবি যাতে কিছু না জানে বাবা, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ভাইয়া বলেছে ভাবিকে কিছু জানানো যাবে না। ওরা বাকিটা শোনার জন্য আড়ি পাতল। সায়ান এসে দরাজ গলায় বলল, ভাবি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ওরার মুখ থমথমে হয়ে গেল। সামিয়া প্রায় আটকে উঠল। তার ভয় পাওয়া দেখে ওর সন্দেহ আরো বেড়ে গেল। কি এমন ব্যাপার যেটা সামিয়া তাকে জানাতে এত ভয় পাচ্ছে? ওরা খুব অন্যমনস্ক হয়ে রান্না করছিল। একটু পর তাদের হাসপাতালে যেতে হবে। হঠাৎ তার অন্যমনস্কতার ব্যাপারটা লক্ষ্য করতেই সামিয়া প্রশ্ন ছুড়ল, ভাবি কি হয়েছে? তোমার কি মন খারাপ? ওরা সবজি কাটছিল। হঠাৎ সেই কাজ বাদ দিয়ে সামিয়ার কাছে এসে তার হাত চেপে ধরে বলল, আমি তন্নির সাথে কথা বলতে চাই। সামিয়া, তুমি কি ওর নাম্বারটা আমাকে দিতে পারবে? সামিয়া একটু থতমত খেয়ে বলল, তন্বিকে? তোমার ভাইয়ার ইউনিভার্সিটিতে পড়ে যে মেয়েটা, ওই তো সেদিন বাসায় এলো। ও, কিন্তু তুমি ওর নাম্বার দিয়ে কি করবে? দরকার আছে, তুমি পারবে দিতে? আমার কাছে নেই, তবে সায়ান ভাইয়ের কাছে থাকতে পারে। ওরা এবার একটু অবাক হয়ে জানতে চাইল, সায়ান ভাইয়ের কাছে তন্নির নাম্বার? সামিয়া দুষ্টু হেসে বলল, সায়ান ভাইয়া তো তন্বিদের উপর ক্রাশ ছিল। তন্বির বড় ভাইয়ের খোঁজে এখানে প্রায় আসে, তখন থেকেই সায়ান ভাইয়া তাকে পছন্দ করে। আচ্ছা, তুমি চাইলে আমি ভাইয়ার থেকে নাম্বার এনে দেব। ওরা ব্যাপারটা শুনে খুবই চমকিত হলো। রূপা জানলে কি হবে? সেও নিশ্চয়ই তন্নিকে চিবিয়ে খেতে চাইবে, যেমন ওর মন চাইছে তন্নিকে সবজির মতো চপিং পটে ফেলে কুচিমুচি করে কাটতে। সকালে সামির নিশ্চয়ই তন্নির সাথে কথা বলেই বের হয়েছিল। কোথায় গেছে সে তন্নিকে নিয়ে? তারা কি করছে একসাথে? 12টার দিকে ওর আর সামিয়া খাবার নিয়ে হসপিটালে গেল। দুপুরে ফুলবানুকে রিলিজ দেওয়া হলো, কিন্তু সামির সেই যে বের হয়েছে এখনো বাড়ি ফিরেনি। একটা ফোন পর্যন্ত করেনি ওরাকে। নীলিমা বললেন তার নাকি সামিরের সঙ্গে কথা হয়েছে। সামির জরুরি কাজে ব্যস্ত আছে। কি আশ্চর্য, তার কি এমন জরুরি কাজ যে ওরাকে একটা ফোন পর্যন্ত করবে না? মিস পিহু ফুলবানুর কেবিনের সামনেই দাঁড়িয়েছিল। ওরাকে দেখে উৎসাহী ভঙ্গিতে এগিয়ে এসে বলল, আমি আপনাকে খুঁজছিলাম, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? মিস পিহু ফিসফিস করে বলল, এখানে বলা সম্ভব না। আপনার ফোন নাম্বারটা দিন, আমি সময় বুঝে আপনাকে ফোন করব। আর মনে আবার সন্দেহ জেগে উঠল। মিস পিহু কি এমন বলতে চান? সামিরের ব্যাপার কিছু না তো? সামির কি তার সঙ্গে ফ্ল্যাট করছে? ধুর, এইসব সে কি ভাবছে? এইভাবে সামিরকে সন্দেহ করে সে নিজের কাছে ছোট হয়ে যাচ্ছে। এটা ঠিক না। সে মিস পিহুকে নিজের ফোন নাম্বার দিয়ে চলে এলো। কিছু জিজ্ঞাসাও করলো না। হাসপাতাল থেকে ফেরার সময় ওরা মাঝ পথে নেমে যেতে চাইল। নীলিমা প্রশ্ন করতেই সে বলল, আমার একটা জরুরি জিনিস কিনতে হবে আম্মু, তাই একটু শপিং এ যাব। সামিয়াকেও নিয়ে যাও। সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। সাবধানে যেও। ওরা সামিরের ভার্সিটিতে চলে গেল। সেখানে সামিরকে পাওয়া গেল না। সে নাকি আজ ভার্সিটিতেই আসেনি। আশ্চর্য, তাহলে কোথায় সে? বাড়ি ফিরে ওরা সায়ানের ঘরে ঢুকলো। সায়ান ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। নিশ্চয়ই রূপা। ওরাকে দেখে সে ব্যস্ত ভঙ্গিতে ফোন রেখে শুধালো, ভাবি কিছু বলবে? আমার একটা কাজ করে দেবে সায়ান ভাইয়া? নিশ্চয়ই, বলো কি কাজ? ওরা হাত ভাঁজ করে বলল, তোমার ভাই আজকে ভার্সিটিতে যায়নি, তুমি একটু খোঁজ লাগাও তো কোথায় গিয়েছে।
সায়ান অবাক বিস্ময় নিয়ে শুধালো, ভাইয়া ভার্সিটি যায়নি এটা তুমি জানলে কিভাবে? তুমি কি ভাইয়ার পেছনে স্পাই লাগিয়েছো নাকি? লাগাতেই পারি। তোমার ভাইয়া দিন দিন যেভাবে বিগড়ে যাচ্ছে, তাকে টাইট দেওয়ার জন্য অবশ্যই স্পাই লাগানো উচিত। সায়ানের মুখ আতঙ্কে তমসাচ্ছন্ন। ওরা কুটিল দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি সব জানো তাই না? ভাবি প্লিজ মাথা ঠান্ডা করো। কিসের মাথা ঠান্ডা করব? আজ তোমার ভাই আসুক, আমি আজই চট্টগ্রাম চলে যাব। আমার কাছে তোমরা কি লুকাচ্ছ? তোমার খুশির জন্যই তো লুকোচ্ছি। ওরা কটমট করে তাকালো। তার খুশির জন্য লুকাচ্ছে মানে কি? সামিরের কারো সাথে অ্যাফেয়ার আছে জানলে সে কষ্ট পাবে, এই জন্যই কি লুকিয়ে রাখা? কষ্ট তো এখনো পাচ্ছে। ওরা দুশ্চিন্তা আর নিতে পারছে না। সে ফুলভানুর ঘর থেকে দ্রুত ঘুমের ঔষধ এনে খেয়ে শুয়ে পড়ল। সামির না ফেরা অবধি কারো সাথে কথা বলবে না। সে এলে তার সঙ্গে শেষ বোঝাপড়াটা হবে। এর আগে ওর খুব ঘুম প্রয়োজন, কিন্তু ঘুমটাও আসছে না মনের দগ্ধতা আর অস্থিরতার কারণে। ওরা ঝিম ধরে শুয়ে রইল। সন্ধ্যা ফুরিয়ে রাত হয়ে গেল। এক সময় দরজায় কড়া নাড়ল কেউ। ওরা ঘুমানোর ভান করে জবাব দিতে চাইল না। কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু বাইরের মানুষটি দরজা ধাক্কাচ্ছে তো ধাক্কাচ্ছেই। বাধ্য হয়ে দরজা খুলতেই দেখা গেল সামিয়া। ভাবি, তুমি না তনবীর নাম্বার চেয়েছিলে? এই তো এনেছি। ওরা গোমরা মুখে বলল, থাক, লাগবে না। তাহলে তুমি যে চাইলে, আমি কত কৌশল করে ভাইয়ার ফোন থেকে চুরি করে নাম্বারটা জোগাড় করেছি। ঠিক আছে, রেখে যাও। তোমার কি শরীর খারাপ ভাবি? অসময়ে শুয়ে আছো যে? আমি ঠিক আছি, একটু মাথা ব্যথা করছে। সামিয়া সামিরের স্টাডি টেবিলের উপর নাম্বার লেখা কাগজটা রেখে চলে গেল। ওরা আবার দরজা বন্ধ করলো। কাগজটির দিকে এক দৃষ্টি চেয়ে সে ভাবতে লাগলো, তার কি তন্দিকে ফোন করা উচিত? একটু পর আবার দরজায় শব্দ হলো। এবার দেখা গেল সায়ান এসেছে। ওরা বলল, কি ব্যাপার সায়ান ভাই? ভাবি তুমি আমাকে একটা ব্যাপারে খোঁজ লাগাতে বলেছিলে। খোঁজ নিয়েছো? তোমার ভাইয়া কোথায়? সায়ান রহস্যের ভঙ্গিতে হাসল। ওরার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তোমার নামে একটা পার্সেল এসেছে। কথা বলেই সে নিজে থেকে বড় একটা বাক্স উঠালো। ওরা বিস্মিত স্বরে বলল, আমার পার্সেল? কে পাঠালো? আমি জানি না, তোমার জিনিস তুমি খুলে দেখো। সায়ান পার্সেল রেখে চলে গেল। খুব সম্ভবত এটা সামির পাঠিয়েছে। এর আগেও তো সে পার্সেলে করে চিঠিতে ডিভোর্সের সংবাদ পাঠিয়েছিল। এবারও কি তেমন কিছু হতে যাচ্ছে? ক্রমশ গলা শুকিয়ে এলো ওরার। খুব দ্বিধা আর শঙ্কায় পার্সেলটি খুলল। ভেতরে পাওয়া গেল ভিন্ন ডিজাইনের 21টি পায়েল, 21টি কালারফুল প্যান্ডেল, 21 জোড়া কানের দুল আর একটা ডায়মন্ড রিং। প্রত্যেকটা জিনিসই মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকার মতো সুন্দর। আর একটা প্যাকেট খুলতেই পাওয়া গেল মেজেন্টা রঙের ভীষণ সুন্দর একটা শাড়ি। শাড়ির ভাঁজে একটা চিরকুট। এই সুন্দর শাড়িটি তার জন্য, যার কাছে পৃথিবীর সব রং তুচ্ছ, সব সৌন্দর্য মলিন। তার মেঘলা বরণ গা স্পর্শ করার অধিকার কি সে এই নগণ্য শাড়িটিকে দেবে? ওরা বিস্ময় বিভূত। কসমেটিক্সের সাথে আরো দুটো চিরকুট আছে। সেগুলো খুলতে নিয়ে উত্তেজনায় তার আঙুল কাঁপছিল। ওরা আমার প্রজাপতি, আমার চক্ষু জুড়ানো শীতল বৃষ্টি, তুমি তোমার হৃদয় ছুঁতে চেয়েও বারবার ব্যর্থ হওয়া এই অসহায় প্রেমিককে ক্ষমা করো। তুমি এই সামান্য উপহার গ্রহণ করলেই আমার প্রেম জীবন ধন্য হবে। তারপর আরো একটা চিরকুট, সেটা লাল রিবন দিয়ে বাঁধাই করা। ওরা বাঁধন খুলল। আজকের এই দিনটি আমার জীবনের সবচেয়ে স্পেশাল। এই দিনেই পৃথিবীতে এসেছিল আমার স্নিগ্ধ ভালোবাসা, যার স্নিগ্ধতাই প্রতিটি দিন আমি নতুন করে উজ্জীবিত হই, যার প্রাণবন্ত হাসিতে আমার অনুভূতিরা সঞ্জীবনী শক্তি পায়, যার চঞ্চলতায় আমার ব্যাকুলতার কারণ। আমার প্রজাপতি, শুভ জন্মদিন। দেখো তো ঘড়ির কাঁটায় ঠিক 12টায় বাজছে কিনা। তোমাকে সঠিক সময়ে শুভেচ্ছা জানাতে পেরেছি তো? ওরা ঘড়ির দিকে চেয়ে দেখলো সত্যি 12টা বাজছে। এত দ্রুত সময় কিভাবে পেরিয়ে গেল? অদ্ভুত সুখের পরশ ওরার হৃদয়ের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। সত্যি আজ তার জন্মদিন, অথচ সে তা ভুলেই গেছিল। অবশ্য এটা নতুন কিছু না, প্রত্যেক বছরই সে ভুলে যায়। মা তার পছন্দের খাবার রান্না করে মনে করিয়ে দেয়, কিন্তু এবার যে এতটা চমৎকারভাবে কেউ মনে করাবে তা ওরা কল্পনাও করেনি।
ওরা চিরকুটগুলো বারবার পড়তে লাগলো। একসময় জিনিসগুলো বুকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। এক অসীম প্রশান্তিতে হৃদয় উদ্বেলিত হচ্ছে। চোখের কারণে সে আনন্দের জল চিকচিক করছে, বুকের বাম পাশ চিনচিন করছে সুখ ব্যথায়। আচ্ছা, স্বামীর সকালে যে মেয়েটির সাথে কথা বলছিল সে কি তাহলে অনলাইন সেলার ছিল? ইস, কত বোকা সে! সামিরের নামে কত কি ভাবছিল। সায়ন সামিয়া তাহলে সারপ্রাইজের ব্যাপারে আলোচনা করছিল, অথচ ওরা কারো কথা বোঝার চেষ্টা না করে শুধু সন্দেহই করে যাচ্ছিল। পুনরায় দরজায় শব্দ হলো। এবার দরজা খুলতেই সে দেখল নীলিমা, সুমন সাহেব, সায়ান, সামিয়া সবাই একত্রে দাঁড়িয়ে আছে। প্রত্যেকে উচ্চ কণ্ঠে সমস্বরে বলতে লাগলো, হ্যাপি বার্থডে ওরা, হ্যাপি বার্থডে টু ইউ। ওরা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল স্তম্ভের মতো। নীলিমা তার 2 হাত চেপে ধরে বললেন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা, হ্যাপি বার্থডে। ঘড়িতে তখন ঠিক 12টা বেজে 1 মিনিট। একে একে সবাই ওরাকে শুভেচ্ছা জানালো। সবাই আলাদা আলাদা উপহার দিল। আর প্রথমবারের মতো উপলব্ধি হলো সে এইবারের সবার কাছে কতটা আদরের। আনন্দের চোখে জল চলে এলো। নিজেকে ভীষণ স্পেশাল মনে হচ্ছে। সবাই তাকে হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। বাড়িটিকে কোনো রেস্টুরেন্টের চেয়ে কম মনে হচ্ছে না। কি অদ্ভুত সুন্দরভাবে ঘরটা সাজানো হয়েছে। পোস্টারে বিশাল সাইজের অক্ষর দিয়ে ওরার নাম ইংরেজিতে লেখা। বেলুন, ফুল, পোস্টার, বাহারি রঙের বাতি, আরো বিভিন্ন রঙের ডেকোরেটিভ জিনিসের ছড়াছড়ি। তার অগোচরে এত কিছু কখন হলো? চারপাশ থেকে সবাই জন্মদিনের শুভেচ্ছা ধ্বনি উচ্চারণ করছে। সায়ান খুব জোরে একটা বেলুন ফাটিয়ে পার্টি স্প্রে ছড়িয়ে দিল। তারপর শীষ বাজালো। ওরা চোখ মুছে সবার উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ। এই দিনটি আমি কখনো ভুলতে পারবো না। আমার জীবনের বেস্ট বার্থডে এটা। সুমন সাহেব বললেন, তাই যদি হয় তাহলে সব কিছুর জন্য স্বামীরকে থ্যাংক ইউ বলো। ছেলেটা কত কষ্ট করেছে তোমার জন্য। আজ সারাদিন ভার্সিটি না গিয়ে এইসব কাণ্ড করেছে। আর হঠাৎ মনে পড়লো, আসলেই তো সবাই হাজির, সামির কই? তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? ওরা জিজ্ঞেস করতেও লজ্জা পাচ্ছিল। নীলিমা নিজেই বললেন, সামির তোমাদের ঘরে আছে, আগে এখানে আমাদের সাথে কেকটা কাটো, তারপর রুমে গিয়ে ওর সাথে আবার কেক কাটবে। ওরা কোনো মতে কেক কেটে সবার মুখে অল্প অল্প করে তুলে দিল। ফুলবানুর শুকনো মুখে বললেন, বাইসা থাকো, আমার নাতের মাথাটা তো খাইছো, এবার সত্য সন্তানের জননী হও। এমন দোয়া শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারলো না ওরা। সুমন সাহেবও দোয়া দিলেন, 100 বছর বেঁচে থাকো মা, আমার মাথায় চুলে সমপরিমাণ হায়াত তোমার হোক। ওরা তাকিয়ে দেখলো তার শ্বশুর সাহেবের মাথায় একদম চুল নেই। তালুর পেছনে হালকা কিছু লেগে আছে। নীলিমা এ নিয়ে একটা খোঁচাও মারলেন, তোমার মাথায় শত চুল হবে নাকি? কি বলো? কমপক্ষে 1000 খানেক চুল তো হবেই। বিশ্বাস না হলে গুনে দেখো। আমারও তো স্বাদ নেই। সুমন সাহেব হেসে উঠলেন। তাদের কথাবার্তা শুনে অন্যরাও মুখ টিপে হাসছে। কেক কাটার পর্ব শেষ হতেই নীলিমা বললেন, তোমার কি কি পছন্দ লিস্ট করে দিও, কাল সব আমি নিজের হাতে রান্না করব। ওরা কৃতজ্ঞতায় শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, অনেক ধন্যবাদ আম্মু। বেডরুমে যেতে ওর খুব নার্ভাস লাগছিল। একদম প্রথম রাতের মতো অনুভূতি, যেন সে বাসর ঘরে যাচ্ছে। রুমে ঢুকে আরো এক দফা অবাক হতে হলো। পুরো ঘর বেলি ফুলের গন্ধে ভরে আছে। মেঝেতে পা রাখতেই কিছু একটা ঠেকলো পায়ের সাথে। ওরা নিচু হয়ে দেখলো একটা গাছড়া পড়ে আছে দরজার সামনে। সেটি তুলতেই আরো একটা চিরকুট পাওয়া গেল, যার প্রাণবন্ত মিষ্টি সুবাস বেলি ফুলের সুবাসকেও হার মানা সেই স্নিগ্ধ সুভাষিনীর জন্য। ওরা গাছড়াটা নিয়ে ভেতরে প্রবেশ করলো। ঘর অন্ধকার, টিম আলো জ্বলছে। বিছানায় ছড়িয়ে আছে গোলাপের পাপড়ি। একটা গোল টেবিলে ছোট্ট চকলেট কেক রাখা। সেই কেকের চারপাশে মোমবাতি জ্বালাচ্ছে সামির। আপন মনে গুনছে, 17, 18, 19, 20, 21 শুভ 21তম জন্মবার্ষিকী ওরা। ওরা মিষ্টি করে হাসলো। সামির গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে আমার প্রজাপতি। তারপর পেছন থেকে বের করে আনলো এক তোড়া গোলাপ। ওরা হাসতে হাসতে সেই গোলাপের তোড়া নিয়ে বিছানায় বসলো। হাত ধরা কণ্ঠে বলল, আমি ক্লান্ত এবার, আর কত সারপ্রাইজ দেবেন? ইস, জন্মদিন মানুষের জীবনে প্রতিদিন কেন আসে না? সামির হাঁটু গেড়ে বসে ওরার পা নিচের কাছে টেনে নিল। বাম পাটা ওর উপর রেখে একটা সুন্দর ঝকঝকে কালো রঙের পায়েল পরিয়ে দিতে দিতে বলল,
তুমি চাইলে প্রতিটি দিন এমন স্পেশাল হবে। ওরা একটু ঝুঁকে এলো, গভীর চোখে তাকিয়ে বলল, আমি চাই না স্পেশাল দিন জীবনে অল্প কয়েকবারই আসুক, প্রতিদিন হলে তো সেটা নর্মাল হয়ে যাবে, তাই না? সামির ওরার কপালের চুল সরিয়ে দিল, আলতো স্পর্শে তার গালে হাত রেখে বলল, তোমাকেও তো আমি রোজ দেখি, কখনো নর্মাল মনে হয়নি তো, সবসময়ই এত স্পেশাল কেন লাগে? ওরা অপ্রস্তুত হলো। সামির কাছে এলেই সুন্দর একটা নেশা মেশানো ঘ্রাণ তার চারপাশে আলোড়ন জাগিয়ে তোলে। সে লজ্জায় মাথা নোয়ালো। কেক কাটার সময় সামির আঙুলের ডগায় ক্রিম নিয়ে ওরার নাকে মেখে দিল। ওরা রেগে সামিরের গালে ক্রিম মেখে দিল। সামির তখন নিজের গাল দিয়ে ওরার গাল ঘষে ক্রিম মুছে দিল। লজ্জা পেয়ে গেল ওরা। একটু পর সে চিরকুটগুলো বের করে প্রশ্ন ছুড়ল, সত্যি করে বলুন তো, এইগুলো কি আপনার লেখা? তোমার কি মনে হয়? ওরা গম্ভীর হয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না যে কথাগুলো আপনার সাজানো। কেন? এত রোমান্টিক কথা আপনি লিখতেই পারেন না? তাহলে কে লিখতে পারে? আতিফ? ওরা চমকে উঠল, ভ্রু কুচকে শুধালো, এখানে আতিফ কোথা থেকে এলো? এমনি বললাম। সামির হাসলো, কিন্তু ওরা হাসলো না। কেন সে হঠাৎ আতিফের নাম বললো? তার সাথে ওরার বিয়ে ভেঙে গেছে, সেই প্রসঙ্গ ওখানেই শেষ। তাহলে আজকের মতো একটা দিনে সামির তার কথা কেন মনে করালো? ওরা রেগে বলল, আপনি বের হন, কি? এখনই ঘর থেকে বের হয়ে যাবেন। সরি, আমি বুঝিনি যে ওর কথা বললে তুমি এত রেগে যাবে। ওরা কোনো জবাব না দিয়েই সামিরকে হাত ধরে টেনে ঘর থেকে বের করে দিল। শুধু তাই নয়, ধরাম করে দরজাটাও আটকে দিল। কিছুক্ষণ হক চকিয়ে তাকিয়ে রইল সামির। ওরা কেন এত রেগে গেল? তার মনে কি এখনো আতিফের জন্য কিছু আছে? না হলে এত রেগ করবে কেন? সে কি ভেতরে দরজা বন্ধ করে কাঁদছে? সামির অনেক সাত পাঁচ ভেবে দরজায় কড়া নাড়ল, কিন্তু ওরার কোনো জবাব নেই। একটু পর দরজা এমনি খুলে গেল। সামির দ্বিধা ভরা মন নিয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে তাকিয়ে খুঁজতেই ড্রেসিং টেবিলের কাছে চোখ আটকে গেল তার। ওরা নতুন শাড়িটা পরেছে, গলায় সামিরের গিফট করা মেজেন্ডা পেন্ডেন্ট, খোপায় বেলি ফুলের গাজরা। ওরাকে সাক্ষাৎ রূপকথার রাজকন্যা বলে ভ্রম হলো। সামির মোহগ্রস্তের মতো হা করে তাকিয়ে থাকার পর ভাবল, এইভাবে দেখা উচিত নয়। কিন্তু তার বদ্ধ প্রতিজ্ঞার দফারফা করে সামনে এসে দাঁড়ালো ওরা। আচমকা জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকিয়ে বলল, ওরার কণ্ঠ কেমন মিয়ে এলো। আজ সারাদিন তার মনে হচ্ছিল সামিরকে সে হারিয়ে ফেলবে। সেই কষ্টের কথা ভেবেই কান্না পাচ্ছে এখন। সামির বলল, কাঁদছো কেন তুমি? ভবিষ্যতের কথা ভেবে কান্না পাচ্ছে। আপনি কি সবসময় আমাকে এভাবে ভালোবাসবেন? সামির দুই পাশে মাথা নেড়ে বলল, না, আমি তোমাকে এর চেয়ে বেশি ভালোবাসবো। আমার ভালোবাসা সময়ের সাথে কখনো কমবে না, শুধু বাড়বে। কারণ আমার প্রজাপতিটি বড্ড ভালোবাসাময়। তাকে অল্প করে ভালোবাসাই যায় না। তার মায়াজাল প্রতিদিন নতুনভাবে আকর্ষণ ছড়ায়। আমি সেই বন্দিজালের নিশ্চুপ আসামি। শুধু ভালোবাসা দেওয়া ছাড়া আমার উপায় নেই। তাকে ভালো না বাসলে আমার মৃত্যু নিশ্চিত। আর চোখ টলমল করছে। নরম ও তৃপ্তিময় কণ্ঠে বলল, আমার কিছু বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আজকের দিনটা স্বপ্ন। তোমাকে পাওয়ার পর থেকে প্রতিটি দিন আমার কাছে স্বপ্নই মনে হয় ওরা, শুধু অবহেলার মুহূর্তগুলো ছাড়া। ওরা মাথা নিচু করে তীব্র অপরাধ বোধ থেকে বলল, আই এম সরি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমি। সামির তার ঠোঁটের উপর আঙুল রেখে বলল, হিস, ওইসব কথা আমরা একদম ভুলে যাব। কিন্তু আমি জানি আপনি এত সহজে পারবেন না ভুলতে। আমি কি করব আপনাকে ভোলার জন্য? সামির ওর কোমর জড়িয়ে ধরে একটু উপরে তুলে গাঢ় কণ্ঠে বলল, আমাকে আদর করো, তাহলেই হবে। হরা হাসল। সামিরের দুই গাল চেপে ধরে এবার ঠিক কপালে চুমু দিল, খুব আদর নিয়ে। সামিরের চোখ টলমলে হয়ে এলো অসীম তৃপ্তিতে। সে ওরাকে ওভাবেই ধরে বিছানায় নিয়ে এলো, তবে আজকে নিয়ন্ত্রণ হারালো না। ওরা খুব সংবেদনশীল, তাকে পেতে প্রয়োজন অসীম ধৈর্য। এই কয়েকদিনে অন্তত এই ব্যাপারটা সামির ভালো করে বুঝেছে। তাই আজ খুব ধৈর্য নিয়ে সে আলতোভাবে ওরার ঠোঁটে চুমু দিল। ওরার ঘুম জড়ানো চোখ আর ক্লান্ত শরীর বিছানা পেয়েই যেন অচেতন হয়ে লুটিয়ে পড়ল ঘুমরাজ্যের তলদেশে। সন্ধ্যায় সে ঘুমের ঔষধ খেয়েছিল। স্নায়বিক উত্তেজনার কারণে এতক্ষণ তা কাজে আসেনি, তবে এখন স্নায়ু কিছুটা শিথিল হতেই মাত্র 5 মিনিটে ঘুমিয়ে পড়ল সে।
সামিরের অনুভূতিরা আকাশে উঠতে থাকা অবস্থায় হঠাৎ যেন ছিটকে পড়ল নিচে। সে আশ্চর্য হয়ে বলল, ওরাটা কি কোনো ঘুমানোর সময়? প্লিজ ওঠো ওঠো বলছি। ওরা উঠল না, বরং আরাম করে সামিরের হাত জড়িয়ে ধরে গাঢ় ঘুমে নিবৃত হলো। সামির তাকে টেনে উঠালো, স্পষ্ট করে ডাকলো, এই মেয়ে ওঠো, তোমাকে উঠতেই হবে। ঘুমে কাতর অরা ঢলে পড়লো সামিরের বুকে। আধো আধো কণ্ঠে অনুরোধ করলো। আহা, কি মায়া সেই কণ্ঠে, কি আকুল আবেদন। সামির দীর্ঘ শ্বাসের সাথে ছেড়ে দিল অরাকে। অতঃপর নিজেও শুয়ে পড়লো পাশে। এইভাবেই তার সারাটা রাত কাটলো, অরার ঘুমন্ত মুখের দিকে চেয়ে থেকে, প্রগাঢ় অপেক্ষা নিয়ে। সকাল থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছে। মধ্যরাতে শুরু হয়েছিল তুমুল বর্ষণ। এখন বর্ষণের তেজ কমে এলেও পরিবেশে শীতলতার মাত্রা বেড়েছে। আর মনে হলো আজকে সকালটা স্নিগ্ধ সুন্দর, বৃষ্টির অপরূপ ছন্দে ছন্দময়। বারান্দায় দাঁড়িয়ে গভীর করে শ্বাস নিল সে। হাত দিয়ে বৃষ্টির ফোঁটা স্পর্শ করতে চাইল। তার আঙুলের ডগায় স্বচ্ছ পানির বিন্দু নিয়ে গালে মাখলো, তারপর হেসে উঠল। সামির এক ঝলক তাকালো, তারপর পুনরায় ড্রেসিং টেবিলের আয়নার দিকে চেয়ে গলায় টাই বাঁধতে ব্যস্ত হলো। ভাবতে এমন যেন সে অরার হাসির শব্দে বিরক্ত। অরা মনোযোগ দিয়ে সামিরকে দেখল। তার চেহারার পেশি টান টান, শ্যামলা মুখটি ঈষৎ লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে মহাশয় আজ ভীষণ রেগে। সকাল থেকে অরার সাথে একটা কথাও বলেনি। অরা কিছু বললেও সংক্ষিপ্ত জবাব দিয়ে আলোচনা শেষ করতে চেয়েছে, কিন্তু এইভাবে কতক্ষণ সে অরাকে অবহেলা করবে। অরাও গতরাতের জন্য লজ্জায় মুখ খুলতে পারছে না। গতরাতে নিজের মুখে সে সামিরকে কত কিছুই না বলেছিল, নিজের ব্যাকুলতা নির্দ্বিধায় প্রকাশ করেছিল। তারপর নিজেই সব আশায় জল ঢেলে ঘুমিয়ে পড়েছে। এই লজ্জায় সে আপাতত সামিরের চোখে চোখ রাখতেও ভয় পাচ্ছে। কিন্তু তাকে এইভাবে গোমরা মুখে চলে যেতে দেওয়া যায় না, তাহলে সারা দিন ওর মন খারাপ থাকবে। তাই ৬-৭ ঘন্টা ছটফট করেই কাটাতে হবে। তার চেয়ে ভালো এখনই ঝামেলাটুকু মিটিয়ে নেওয়া যাক। ওরা তার সমস্ত আড়ষ্টতা পেছনে ফেলে সামিরের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। তরল স্বরে অনুরোধ করলো, আজ একটু দেরি করে গেলে হয় না? কেন হঠাৎ দেরি করতে যাব কেন? শুধু শুধু কোনো রিজন আছে? অরার গলা শুকিয়ে গেল। বাপরে, কণ্ঠ যেন লোহার চেয়েও কঠিন। দৃষ্টিতে সে কি তেজ, এত রাগ। সে অপ্রস্তুত কণ্ঠে বলল, মানে বাহিরে তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি সারাদিনই হতে থাকবে, আমি কি সারাদিন বাসায় বসে থাকবো? ওরা আকুল হয়ে বলল, একদিন না গেলে কি হয়? কিছুই হয় না, কালও তো মিস দিলাম, তাও কিছু হলো না। অরার মুখটা নিচু হয়ে একদম চিবুক গলার সাথে লেগে যেতে চাইল। সামির আর চোখে তাকালো। ওরা আরো নিজেকে গুটিয়ে নিয়ে বলল, সরি। সামির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ক্ষমতা থাকলে সরি নামক শব্দের আবিষ্কারীকে আমি ফাঁসি দিতাম। সরি বলেই সবাই পার পেয়ে যায়। ঠিক আছে, আপনি চাইলে আমায় শাস্তি দিতে পারেন। যে শাস্তি দিবেন আমি সব মাথা পেতে গ্রহণ করব। সামির ঘড়ির দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, শাস্তি দেওয়ার সময় আপাতত নেই, ফেরার পর যদি আপনি ঘুমিয়ে না যান তখন ভেবে দেখা যেতে পারে। মানুষটা তাকে রোমান্টিক কথা বলছে, তাও রেগে রেগে, যেন হুমকি দিচ্ছে। কি অদ্ভুত। অভিমান করলে সামির তাকে আপনি করে বলে। অরার কাছে ব্যাপারটা বেশ মজা লাগলো, কিন্তু তবুও সে চায় না সামির অভিমান করুক। তার অভিমান কমানো ভীষণ কঠিন। অরার থেকে কোনো উত্তর না পেয়ে সামির পরিষ্কার কণ্ঠে বলল, বাই। ওরা জানে এই বাই শব্দের অর্থ বিদায় নয়। সে চাইছে ওরা তাকে কিছু বলুক, কিন্তু কি বলবে ওরা? যতবার সামিরের দিকে সে তাকায় ততবার রাতের কল্পনাগুলো স্মৃতিপটে ভেসে ওঠে। সে কিছু বলতেই পারে না, কণ্ঠ শুকিয়ে যায়। সামির দরজা পর্যন্ত যেতে যেতে আবার বলল, আমি চলে যাচ্ছি। শুনুন। মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো শব্দটা। সামির ফিরে তাকালো। ওরার মতো একই স্বরে বলল, বলুন। ওরা লজ্জা মাখা দৃষ্টিতে বলল, সাবধানে যাবেন আর দ্রুত ফিরে আসবেন। সামির কোনো জবাব না দিয়ে মৃদু হাসল। সেই হাসিটাই যেন কাঁপন ধরালো ওর বুকে। বৃষ্টির ছন্দকে সাপিয়ে সে নিজের অন্তরাত্মার টিপ টিপ কম্পন টের পেল। সামির গট গট করে তার সামনে এগিয়ে আসছে। মৃদু স্পর্শে চুমু এঁকে দিল তার কপালে। সেই চুমুতে ছিল এক পশলা বৃষ্টির মতো স্নিগ্ধ আদর।
ওরা বোধ করলো তার শরীর অসাড় এবং শক্ত হয়ে গেছে। শরীরের তাপমাত্রা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। স্বামীর সেই স্তব্ধ বিমূর মূর্তি বনে যাওয়া ওরাকে ছেড়ে ঘর ছেড়ে বের হয়ে গেল। ওরা ধপ করে বসে পড়লো বিছানায়। কতক্ষণ যে এইভাবে কেটে গেল তার হিসাব নেই। একটু পরেই মেসেজ এলো তার শোনো প্রজাপতি, না লজ্জাবতী, আমি বাইরে বের হওয়ার সময় আর কখনো ওইভাবে তাকিও না প্লিজ। ওই লাজুক দৃষ্টি ক্ষত বিক্ষত করে দেয়। ইচ্ছে করে দুনিয়া ভেসে যাক, প্রলয় শুরু হোক, তাও আমি সব ছেড়ে তোমার কাছে বসে থাকি। ফোনে ওরা চোখ মুখ খিচে হেসে ফোনটা মুখে চেপে ধরল। হৃদয়ের লাবডুব শব্দটা যেন সে স্পষ্ট কানেই শুনতে পাচ্ছে। শিহরণ বয়ে যাচ্ছে সারা শরীরে। রান্নার সুঘ্রাণে ঘর ভরে গেছে। মেনুতে প্রায় সবই ওরার পছন্দের খাবার। নীলিমা চপিং বোর্ডে সালাদের জন্য শসা, টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছেন। ওরা দাঁড়িয়ে আছে পাশেই, পুরো শরীর তার ঘেমে একাকার। নীলিমা অসন্তুষ্ট গলায় বললেন, এবার কিন্তু আমি খুব বকা দিব তোমাকে। যাও রুমে যাও, শুধু শুধু গরমের মধ্যে দাঁড়িয়ে ঘামছো। আমি আপনাকে সাহায্য করছি আম্মু। সাহায্য করতে হবে না, তুমি তো মাংসটাও কাটতে পারছো না। মা কিচ্ছু শেখায়নি? আসলে মা আমাকে কখনো মাংস কাটতে দেয়নি। সব সময় ফ্রিজে রেডিমেড মাংস পেয়ে গেছি। সমস্যা নেই, এখন আপনি শিখিয়ে দিবেন। আমি শেখাবো না, নিজে নিজে সব শিখবে। যখন সামিরের সাথে আলাদা বাসা নিবে তখন তো নিজেকেই রান্না করে খেতে হবে। ওরা হাতকে উঠল, চোখ বড় করে জানতে চাইল, ওনার সাথে আলাদা বাসা নেব মানে? যদি কখনো প্রয়োজন হয়। ডেস্টিনির কথা তো বলা যায় না। অসম্ভব, আমি আপনাদের ছেড়ে যাবই না আম্মু। প্রয়োজনে আপনার ছেলেকে মেসে পাঠিয়ে দিব। বিবাহিত হয়েও ব্যাচেলর থাকবে। ওরে আল্লাহ, বলে কি? নীলিমা জোরে হেসে উঠলেন। ওরা খাবারের সুঘ্রাণ নিয়ে বলল, আমি আপনার থেকে অবশ্যই সব কাজ শিখবো আম্মু, তারপর নিজেই সব করব। জানি তুমি এসব কেন বলছো, নিশ্চয়ই হেজিটেশন লাগছে। মানুষ দেখলে বলবে বউটা ভালো নয়, শাশুড়িকে দিন রাত খাটিয়ে মারে। এসব যদি ভেবে থাকো তাহলে আমি খুব কষ্ট পাবো, কারণ আমি তোমাকে ছেলের বউ ভাবিই না, নিজের মেয়ে ভাবি। সামিয়ার জন্মদিন হলে কি আমি এই কষ্ট করতাম না? তাহলে তোমার জন্য কেন পারবো না? ওরা চোখের কোণ মুছে বলল, আপনাকে এত ভালো হতে কে বলেছে আম্মু? এত অন্যরকম হতে কে বলেছে আপনাকে? সামিয়া এসে জানালো ওরার ফোন বাজছে অনেকক্ষণ ধরে। সে যেন বেডরুমে গিয়ে ফোনটা রিসিভ করে। ওরার মুখ অল্প লালচে হলো। সামির ফোন করেছে নিশ্চয়ই। ভেতরে খুব উত্তেজনা বোধ করলেও শাশুড়ির সামনে মাথা নিচু করে রান্নাঘর থেকে বের হলো। তারপর এক ছুটে বেডরুমে। ফোন হাতে নিতেই ওরার লালচে মুখ কালচে বর্ণ ধারণ করলো। সামির ফোন করেনি, ফোন এসেছে অচেনা নাম্বার থেকে। লোকটি এর আগেও 3 থেকে 4 বার কল দিয়েছে। প্রত্যেকবারই নিঃশ্বাসের শব্দ শুনিয়ে ফোন কেটে দেয়। এই ফাজলামো তো আর সহ্য করা যায় না। ওরা ভাবলো এবার সে মোবাইলটা কানে রেখে কড়া একটা ধমক দিবে। এই ভাবনা থেকেই কল রিসিভ করলো। তবে ওরা ধমক দেওয়ার সময় পেল না। অপর পাশ থেকে আগন্তুক প্রায় রুদ্ধ শ্বাসে প্রশ্ন করলো, আপনি কি উর্পিতা ইসলাম ওরা বলছেন? জি, আপনি কে? ওরা, আমি আতিফ। ওরা সাথে সাথে ফোনটা কান থেকে সরিয়ে নাম্বার দেখলো। আতিফের ফোন নাম্বার তার কাছে ছিল না। বিয়ের আগে সে একবারও আতিফের সাথে ফোনে কথা বলেনি। তাদের দেখা হয়েছিল মাত্র 2 বার। সেই হিসেবে আতিফের কাছেও তার নাম্বার থাকার কথা না। তাহলে কি আতিফ কোনোভাবে তার নাম্বার কালেক্ট করেছে? কিন্তু কেন? প্রশ্নের মেলা পর্ষা সাজালো মস্তিষ্কে। ওরা মাত্র কয়েক মুহূর্তেই 7-5 ভেবে নিয়ে বলল, আপনি কেন ফোন করেছেন? ওরা, আমি চট্টগ্রামের আতিফ, আতিফ আফসার। হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু হঠাৎ আপনি কেন আমায় ফোন করলেন? আতিফ চুপ করে গেল। আবার তার এলোমেলো নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। বিরক্তিতে ওর কপাল কুঁচকে গেল। আতিফ হঠাৎ বলল, দেখা করতে চাই। হোয়াট? আতিফ কাচুমাচু সুরে বলল, প্লিজ ওরা, না করবেন না। আপনার সাথে দেখা করাটা খুব জরুরি। চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি শুধু আপনার সাথে দেখা করার জন্য। আর শরীরে তীব্র বেগে কিছু একটা বয়ে গেল। হা করে 5 সেকেন্ড স্তব্ধ থেকে বলল, এসবের মানে কি? মানে বোঝানোর জন্যই তো আপনাকে দেখা করতে বলছি। আতিফ কত অকপটে প্রস্তাব দিয়ে ফেলল। ওরা চল শক্ত করে জানিয়ে দিল, আমি মরে গেলেও আপনার সাথে দেখা করব না। আমি একজন বিবাহিত, আমার হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের ইগনোর করে কিভাবে? উপায় নেই যে।
ওরাকে কথা বলতে না দিয়ে উক্ত বাক্যটি বলে ফেলল আতিফ। কি এমন জরুরি কথা জানার জন্য কৌতূহল তো হচ্ছে। প্রশ্নেরা মৌমাছির মতো কিলবিল করছে মাথায়। ওরা খুব নার্ভাস লাগছে। একটু ভেবে বলল, আপনি চাইলে আমার বাড়ি আসতে পারেন, যা বলতে চান আমার হাজবেন্ডের সামনে বলবেন। আমি আপনার বাড়ির নিচেই দাঁড়িয়ে আছি। আর বুকে ধুকপুকানি শুরু হলো। সে বারান্দায় উকি দিতেই দেখে ফেললো আতিফকে। কণ্ঠনালী শুকিয়ে এলো অজানা আতঙ্কে। আতিফ বলল, কিন্তু আপনার হাজবেন্ডের সামনে কথা বলা অসম্ভব, এটা ভীষণ পার্সোনাল ব্যাপার। ওরা নিজেকে স্বাভাবিক রেখে বলল, আপনার আর আমার মধ্যে পার্সোনাল বলে কিছু নেই। সেই সম্পর্ক তৈরি হওয়ার আগেই ভেঙে গেছে, তাও আপনারই দোষে। আপনি কেন এখন হঠাৎ করে এতদিন পর উদয় হয়েছেন সেটা আমি বুঝতে পারছি না। কেন দেখা করতে চান আর আমি কেন আসবো আপনার ডাকে? পাগলামি বন্ধ করে ফিরে যান। ফিরে যাওয়ার হলে কি আমি আসতাম? আর এতদিন সময় নেওয়ার জন্য দুঃখিত। ব্যাপারটি আমি জানতে পেরেছি মাত্র কিছুদিন আগে, আর আপনার ফোন অ্যাড্রেস জোগাড় করতেই বাকি সময় লেগে গেল। একবার ভেবে দেখুন, কতটা ইমার্জেন্সি হলে আমি এত দূর ছুটে আসতে পারি শুধু আপনার সাথে একটু কথা বলবো বলে। আতিফের কথার সুর শুনে ওরার গা রিরি করছে। কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলে দিল, যে কারণেই হোক আমি দেখা করব না। ওরা প্লিজ বোঝার চেষ্টা করুন, কতটা জরুরি হলে আমি আপনার বাড়ির নিচে দাঁড়িয়ে আপনাকে ফোন করি। যদি আপনার এতটাই প্রয়োজন হয় তাহলে বাড়ির ভেতরে আসুন, এছাড়া সম্ভব না। আপনি যদি তাই চান তাহলে আমি আসছি, কিন্তু সেটা হয়তো আপনার জন্য খুব একটা ভালো হবে না। বলে আতিফ ফোন কেটে দিল। ওরা মাথায় হাত দিয়ে বিছানায় বসলো। দুই হাতে মুখের ঘাম মুছে চিন্তা করলো, যদি আতিফ এই বাড়িতে আসে তাহলে ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায় না? সবাই কি ভাববে? ওরা কল ব্যাক করলো। ওরা ফোন রেখে দিয়ে ভাবতে লাগলো কি করবে। তার একবার মন ছাই দিল যেতে, তারপর আবার মনে হলো আতিফকে বিশ্বাস করা কি ঠিক। পার্কিং লটে গাড়ির জন্য অপেক্ষা করছিল সামি। একটা ওভার কল করা হয়েছে, মনে হচ্ছে লেট হবে। সকালেও পরিবেশ খুব শীতল ছিল, কিন্তু এখন আকাশ জুড়ে খটমটে রোদ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই ঘাম ছুটে যাচ্ছে। এমন সময় উত্তর দিক থেকে গাড়ি নিয়ে ঠিক সামনে এসে থামলো তন্নি। কাজ নামিয়ে ভেতর থেকে মাথা বের করে বলল, গুড আফটারনুন স্যার, কেমন আছেন? সামির ভদ্রতার হাসি দিয়ে বলল, ভালো আছি, তোমার কি অবস্থা? এই তো চলছে। আপনি কি কারোর জন্য ওয়েট করছেন? হ্যাঁ, আমার উবার আসবে। তন্নি এবার গাড়ি থেকে নেমে খুব অনুরোধে নিয়ে বলল, স্যার প্লিজ, আজকে আমি আপনাকে লিফট দিতে চাই, না করবেন না। সামির শান্তভাবে হেসে বলল, প্রয়োজন নেই তন্নি, উবার 5 মিনিটের মধ্যেই চলে আসবে, কাছাকাছি আছে। আপনি ক্যান্সেল করে দিলেই তো হয়। এত দূর থেকে এনে আবার ক্যান্সেল করব? তা কিভাবে হয়? প্লিজ স্যার, প্লিজ, আই ইনসিস্ট। সে কাছে এসে সামিরের হাত ধরল। সামির বিস্ময় নিয়ে তাকাতেই দ্রুত হাত ছেড়ে বলল, আই এম সরি, আসলে আমার আপনার সাথে জরুরি কথা আছে। কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তন্নির মুখের দিকে তাকিয়ে থেকে সামির জিজ্ঞেস করলো, কি জরুরি কথা? এখানে দাঁড়িয়ে বলা সম্ভব না, যেতে যেতে বলবো। সামির কয়েক মুহূর্ত চেয়ে থেকে বলল, ঠিক আছে চলো। তন্নির চোখে মুখে মুহূর্তের মধ্যে আনন্দের তৃপ্তি ছড়িয়ে পড়ল। প্রবল উৎসাহ নিয়ে গাড়ির দরজা খুলে হাত বাড়িয়ে সামিরকে বসার জন্য ইশারা করলো। তার পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। সামির গাড়িতে উঠে বসলো। তন্নি বড় করে শ্বাস নিয়ে ড্রাইভিং সিটে বসলো। স্যার, আপনার যদি সময় থাকে তাহলে আজ আমাদের বাড়িতে চলুন। বাবা আপনার সাথে কফি খেতে চেয়েছিলেন। হঠাৎ তোমার বাবা আমার সাথে কফি খেতে চাইলেন কেন? আসলে সব সময় আমার কাছে আপনার গল্প শুনে তো, তাই বোধহয় আপনাকে দেখার ইচ্ছা হয়েছে। প্লিজ স্যার, না করবেন না প্লিজ। সামির একটু সময় নিয়ে বলল, তন্নি, তোমাকে একটা কথা বলা দরকার। জি স্যার, বলুন না। সামির শীতল গলায় উচ্চারণ করলো, আমি ম্যারিড, 2 মাস আগে আমার বিয়ে হয়েছে। তন্নির হাতের পেশি শিথিল হয়ে আসলো। বিকট শব্দে গাড়িটি জোরে ব্রেক কষে রাস্তার মাঝে থেমে গেল। বহু শঙ্কা আশঙ্কা বুকে দাবিয়ে রেখে ধীর পায়ে ছাদে পৌঁছলো ওরা। দরজার সম্মুখে দেখতে পেল আতিফকে। সবুজ রঙের ইন করা শার্ট, ফর্মাল প্যান্ট আর মাথায় সাদা রুমাল ধরে দাঁড়িয়ে আছে। শরীর ঘর্মাক্ত, রুমাল দিয়ে সে কপালের ঘাম মুছছে অনবরত। তার চেহারায় অস্থিরতা। ওরা ঢুক গেলে সামনে এগিয়ে গেল।
কাছাকাছি যেতেই আতিফের চোখের চারপাশে ঘন কারো দাগ দৃষ্টিগোচর হলো। আতিফ এলোমেলো দৃষ্টিতে ওরাকে দেখেই হাসলো, কিন্তু কোনো কথা বের হলো না তার মুখ দিয়ে। বড় বড় চোখে কেবল ওরাকেই দেখছিল সে। দেখতে দেখতে গলা শুকিয়ে এলো। বিয়ের পর ওরা আরো দ্বিগুণ, না না 10 গুণ সুন্দরী হয়ে গেছে। ওর গায়ে কমলা রঙের একটি সুন্দর শাড়ি, ঢেউ খেলানো চুলগুলো যত্ন করে আঁচড়ানো, গলায় অসম্ভব সুন্দর একটা লকেট, কি সুন্দর চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপ বাম মেখে পটের বিবি সেজে আছে। আহা, এই দুপুর বেলাতেও এমন পরিপাটি কেউ থাকে? আতিফের কাছে আসবে বলে ওরা পরিপাটি হয়েছে এমনটা মনে হচ্ছে না, কারণ ওরার চোখে লেপ্টে থাকা কাজল আর ঠোঁট দেখে মনে হচ্ছে সে কাল রাতে সেজেছিল। সেই সাজ এখনো মুখে লেগে আছে, আর এই সাজে তাকে এখনো অমায়িক সুন্দর দেখাচ্ছে। ওরার ফর্সা গাল দুটো আগের চেয়ে একটু ফুলো হয়েছে, কে চোখ দুটো বোধহয় ফোলা। সারাদিন বুঝি ঘুমায় এমে, তবে এমন আতরে ফোলা মুখে তাকে অসহ্য সুন্দর লাগছে। কি ভয়ানক সেই সৌন্দর্য! আতিফ বারবার ঢুক গিলতে লাগলো। ভেতরটা অসহনীয় ব্যথায় চলতে লাগলো আতিফের। ওরার সুখ দেখার প্রত্যাশা নিয়ে এসেছিল, কিন্তু ওরা সুখে আছে ভেবে আর ভালো লাগছে না কেন? আসসালামু আলাইকুম। কেন ওরা প্রথমে কথা শুরু করলো। আতিফ কোনো মতে সালামের উত্তর দিল, তারপর দুজনেই চুপ। একটু পর ওরা উচ্চারণ করলো, যা বলার দ্রুত বলুন, আমার হাতে বেশি সময় নেই। রিমঝিমে কণ্ঠটা আতিফের কর্ণকোহরে বিচরণ করতে লাগলো। এই কণ্ঠ পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর। আতিফ খুব ইতস্তত করছে। ওরার সামনে এসে যে সে এইভাবে কোঁকড়ে যাবে তা ভাবতেই পারেনি। রুমাল দিয়ে নাক আর কপালের ঘাম মুছে মাথা নিচু করলো। থ্যাংক ইউ সো মাচ। আপনি এসেছেন তাই আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। দেখুন, আসল কথা বলুন, কেন ডেকেছেন আমাকে? আপনাকে একটা জরুরি কথা জানানোর খুব প্রয়োজন ছিল। কি জরুরি কথা শুনি? কথাটা হচ্ছে আমাদের বিয়ের ব্যাপারে। আপনি নিশ্চয়ই শুনেছিলেন আমার একটা দোষের কারণে বিয়েটা ভেঙে গেছিল, কিন্তু কি সেই দোষ তা কি আপনি জানেন? আর জানলেও কি সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছেন কখনো? সত্যতা যাচাইয়ের কোনো প্রয়োজন ছিল না। আমার বাবা আমাকে যা বলেছেন তাই আমার কাছে যথেষ্ট। আতিফ আহত হাসলো, টলমলে চোখে বলল, যাদের আমরা বিশ্বাস করি তারা আমাদের ধোঁকা দেয় সবচেয়ে জঘন্য উপায়ে। আপনি পরিষ্কার করে কথা বলুন প্লিজ। বিয়ের দিন ঠিক বরযাত্রী যাওয়ার সময় আমাকে জানানো হলো বিয়েটা হচ্ছে না, কারণ আপনি অন্য কাউকে ভালোবাসেন। কি? আমার বাবা আমাকে এটাই বলেছিলেন। জানেন ওরা আমি কতটা কষ্ট পেয়েছিলাম? আমার পুরো এক জীবনে এত কষ্ট কোনোদিন হয়নি। প্রত্যেকটি রাত মরণ যন্ত্রণার মতো কেটেছে। আপনার মতো এত পবিত্র আর নিষ্পাপ একটি মেয়ে কিভাবে এমন প্রতারণা করতে পারে? বিশ্বাসই করতে পারছিলাম না মনকে। একটু থেমে আতিফ আরো বলল, পরে অবশ্য আমি বুঝতে পেরেছিলাম আপনি নির্দোষ, সব মিথ্যা। এমনকি আপনাকেই নাকি আমার কোন দোষের কথা বলা হয়েছিল যাতে আপনি সামির সাহেবকে বিয়ে করতে বাধ্য হন। চক্রান্তটা কি বুঝতে পারছেন? ওরা উপলব্ধি করলো তার মাথার শিরা দপদপ করছে। আতিফ যা বোঝাতে চাইছে তা সে চিন্তাও করতে পারেন নাই। কিঞ্চিত ক্ষিপ্ত সুরে বলল, আপনি কি বলতে চান? কে চক্রান্ত করেছে? আমার বাবা? আতিফ বিষণ্ণ গলায় বলল, আমি সরাসরি তাকে ব্লেম করছি না, কিন্তু আমার মনে হয় সামির সাহেব যদি না আসতো তাহলে আমাদের বিয়েতে কোনো অসুবিধাই হতো না। সে গেস্ট হিসেবে বিয়েতে আসেনি, এসেছিল কালসাপ হিসেবে। তার মূল লক্ষ্য ছিল আপনাকে ছিনিয়ে নেওয়া, আর সেটা যে কোনো মূল্যে। তাতে দু একজনের জীবন যদি ধ্বংস হয়ে যায় তাও কিছু যায় আসে না তার। ওরার কানের লতি, নাকের ডগা লাল হলো, ঠোঁট কাঁপছে ক্রমশ। অস্পষ্ট স্বরে বলল, আপনার কথা আমি বিশ্বাস করি না। তাহলে এক্ষুনি আপনার বাবাকে ফোন করুন, প্রশ্ন করুন কেন সেদিন বিয়ে ভেঙে গেছিল। আমার কি দোষ ছিল তিনি কিন্তু বলতে পারবেন না, তিনি শকড হয়ে যাবেন। আপনি চাইলে আপনার হাজবেন্ডকেও প্রশ্ন করতে পারেন, তার কাছেও বিয়ের ইনভিটেশন যায়নি, তবুও সে কেন এসেছিল। ঢাকা থেকে চট্টগ্রাম এতটা দূরত্ব কেবল একজনের জন্য বিয়ের দাওয়াতে কি কেউ আসে? যদি খুবই ঘনিষ্ঠ আত্মীয় না হয়। আমি আপনাদের ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করেছি। আপনি তো ছোটবেলায় তার স্টুডেন্ট ছিলেন, কোনো একটা কারণে সে আপনাকে পড়ানো ছেড়ে দিয়েছিল।
তারপর থেকে সে নিরুদ্দেশ। আপনার সাথে কিংবা আপনার পরিবারের সাথে আর কখনো তার যোগাযোগ হয়নি। তাহলে হঠাৎ এতগুলো বছর পর গেস্ট হিসেবে আপনার বিয়ে দাওয়াতে এসে আপনাকে বিয়ে করে নেওয়াটা কি একটু বেশি অদ্ভুত না? অরার শ্বাসকষ্ট শুরু হয়েছে। না, সামিরকে সে অবিশ্বাস করে না। সামিরের স্বচ্ছ হাসির আড়ালে কোনো কলুষতা থাকতে পারে না, অসম্ভব। ওরা দুই হাতে মুখ ঢাকলো, বুক ভরে শ্বাস নিয়ে মন স্থির করে বলল, আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। দয়া করে এখান থেকে চলে যান, আমাকে বিরক্ত করতে আসবেন না। পাস্ট ইজ পাস্ট। অতীতে যা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর চিন্তা করতে চাই না। আমি আমার প্রেজেন্ট নিয়ে যথেষ্ট ভালো আছি। ওরা চলে যেতে লাগলো। আতিফের কোনো আকুতি শুনতে চায় না সে, কিন্তু আতিফ স্পষ্ট ভরাট গলায় বলল, কয়দিন সুখে থাকবেন এভাবে? আপনার এই সুখ একদিন ধ্বংস হয়ে যাবে। অভিশাপ দিচ্ছেন? না, বাস্তবতা বলছি। রিভেন্স অফ নেচার। কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, একমাত্র স্বার্থপর ছাড়া। আপনি কি স্বার্থপর? ওরা আতিফের কাছে এসে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আতিফও তাকিয়ে আছে। তাদের মাঝে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। এইভাবে একে অপরকে নিষ্পদক চেয়ে থাকতে দেখে বালতি দিয়ে শব্দ করলো ফিরোজা বুয়া। ওরা হক চুকিয়ে তাকালো। ফিরোজা ছাদে কাপড় নাড়তে এসেছে। এখন নিশ্চয়ই ঘরে গিয়ে অন্তত ফুলবানুকে এসব জানাবে সে। কি হবে তখন? ধুর, বিপদ এলে এমন সব দিক থেকে কেন আসে? তন্নি অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে রইল। সে কোনো কথা বলছে না দেখিয়ে সামির নিজেই বলল, সবার আগে আমি তোমাকেই এই ব্যাপারটা বলেছি, ভার্সিটির কেউ এখনো জানে না। তমসাচ্ছন্ন মুখে তন্নি ঢুক গিলল, কাপা স্বরে উচ্চারণ করলো, আমি তোমাকে কেন এই কথা বলেছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার মনে হয় তোমার বাবার সাথে দেখা করার আর কোনো প্রয়োজন নেই এখন। তন্নির চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে অন্যদিকে ফিরে চোখের জল মোছার চেষ্টা করলো। চিন্তা শক্তি লোপ পেয়েছে যেন। কোনো মতে মাথা নিচু করে চুপচাপ বসে রইল। চোখের পানি গাল ছুঁয়ে চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে। সামির বলল, যদি মনের অজান্তেও কখনো তোমার ফিলিংস হার্ট করে থাকি তাহলে সরি। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, তাকে ছাড়া অন্য কিছু চিন্তাও করা সম্ভব না আমার পক্ষে। তন্নি কোনো কথা বলতে পারল না। গলার কাছে যেন খঞ্জর আটকে আছে। হৃদয় রক্তক্ষরণ শুরু হয়েছে। আই হ্যাভ টু গো বলে তন্নির উত্তরের অপেক্ষা না করে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থেকে নেমে গেল সামির। ভীষণ হালকা লাগছে আজ, যেন বুকের ভেতর থেকে পাহাড় সরে গেছে। আতিফের সাথে আর এক মুহূর্ত ছাদে দাঁড়ানোর প্রয়োজন বোধ করছে না ওরা। ফিরোজা কাপড় নাড়ছে, কিন্তু আর চোখে দেখছে তাদের। তার ওই দৃষ্টি ওরাকে খুব বিব্রত করে দিচ্ছে। তাই সে নিজের রুমে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। আতিফের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, আমাদের বাড়ির কাজের আন্টি, উনি দেখে ফেলেছে মানে বুঝতে পারছেন? সর্বনাশ। প্লিজ এখন চলে যান, আর দয়া করে আমাকে ফোন করবেন না। সত্যিটা আপনার জানা জরুরি ছিল। আমি ভেবেছিলাম আপনি আমাকে বুঝবেন। বুঝেও কি লাভ? আমার বিয়ে হয়ে গেছে। এখন কি চান? আমি তাকে ডিভোর্স দিয়ে আপনার কাছে চলে আসি? কোন যুক্তিতে? আমাকে ভুল বুঝবেন না। তাহলে কেন এসেছেন? আমাদের মধ্যে ঝামেলা বাঁধাতে? আমি শুধু সত্যিটা জানাতে এসেছি, কারণ আপনাকে আমি ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে ঠকে যেতে দেই কি করে? কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। শুধু বাবার অনুরোধে বিয়েতে রাজি হয়েছিলাম। আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই। আমি এখন আমার হাজবেন্ডকেই ভালোবাসি, তাকে ছাড়া অন্য কিছু চিন্তাও করতে পারি না। আর ঠকে যাওয়ার কথা কেন বললেন? কারণ তিনি আপনাকে কৌশল খাটিয়ে বিয়ে করেছেন, যাকে বলে টুপ ফেলে মাছ ধরা। সে হলো শিকারী, আর আপনি তার শিকার। এখনো এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছেন না? আবার বলছেন তাকে ভালোবেসে ফেলেছেন। আফসোস। অরার ভ্রু কুঁচকে গেল বিরক্তিতে। তেরছাদ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, আপনি আমাদের বিয়ের ব্যাপারে এত কিছু জানলেন কিভাবে? আতিফ মৃদু হেসে বলল, যাকে ভালোবাসি তার সম্পর্কে এতটুকু খোঁজ রাখবো না? ওরা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, ভালো থাকবেন। সে চলে যেতে নিচ্ছিল। পেছন থেকে আচমকা হাত টেনে ধরলো আতিফ। সশব্দে উচ্চারণ করলো, আমি একটাও মিথ্যা বলিনি, আর আমার ভালোবাসাতেও কোনো মিথ্যা ছিল না। আপনি আমাকে কেন ধোঁকা দিলেন? ওরা কি দোষ ছিল আমার? আমি আপনাকে এত সহজে যেতে দিব না। যদি আপনি চলে যান, আমি এই ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করব।
ওরা ভয়ে সিটিয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। ফিরোজার ঘাড় তখন একবার ডানে ঘুরছে তো একবার বামে। বড় বড় দৃষ্টিতে সে আতিফ আর ওরার অভিব্যক্তি পর্যবেক্ষণ করে যাচ্ছে, জলদি কিছু হিসাব মিলিয়ে নিতে চাইছে। আতিফের চেঁচামেচি শুনে ফিরোজার ছাদ থেকে বের হয়ে গেল। ওরাও যেতে নিলে ধরাম করে দরজাটা আটকে দিল আতিফ। ওরার মুখ ছায়াবর্ণ ধারণ করলো, ভয়ে তীর তীর করে কাঁপতে লাগলো শরীর, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়াচ্ছে। সে মনে প্রাণে চাইতে লাগলো সবটা মিথ্যা হয়ে যাক, আতিফের এখানে আসার পুরো ব্যাপারটা যেন বিভৎস কোনো কল্পনা হয়। ঠিক সেই সময় মোবাইলের ভাইব্রেশন অনুভব করলো ওরা। অনেকক্ষণ ধরেই বাজছিল মোবাইলটা, এতক্ষণ সে বুঝতে পারেনি। ফোন উল্টে দেখলো সামিরের নাম্বার। এই অসম্ভব ভয়ঙ্কর পরিস্থিতিতে সামিরের ফোনটাতে মনে হলো এক পশলা প্রশান্তির বৃষ্টি। অথই সাগরে ডুবে যাওয়ার সময় কুলকিনারাহীন জায়গায় ফোনটা যেন নিশ্চিত গন্তব্য। ওরা 2 পা পিছিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, টানা 5 বার কল দিয়েছি, এটা 6বার। মানুষ দেখছে আমার চেয়েও বিজি। সামিরের কণ্ঠে অভিমানের প্রলেপ। ওরা কাপা গলায় উচ্চারণ করলো, আপনি আপনি কোথায়? তার ত্রাসিত কণ্ঠে শুনে ভরকে গেল সামির। কি হয়েছে ওরা? দ্রুত বাসায় আসুন প্লিজ। আতিফ কাছে এসে ওরার হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। ডিসপ্লে ফেটে ফোন সুইচ অফ হয়ে গেল। আতঙ্কে শিউরে উঠলো ওরা। আতিফ খ্যাপা সারের মতো চিৎকার করে উঠল। হঠাৎ পেরিয়ে এসে ওরাকে দেয়ালের সাথে চেপে ধরতেই সে ব্ল্যাক আউট হয়ে গেল। নীলিমা রান্না বান্না শেষ করেছেন মাত্র, ওনায় মুখ মুছতে মুছতে বের হচ্ছিলেন একটু পানি খাওয়ার উদ্দেশ্যে। তখনই ফিরোজা ছুটে এসে বলল, আফা গো, সর্বনাশ হইয়া গেছে গো। ফিরোজার ব্যাগতিক অবস্থা দেখে নীলিমা হকচকিয়ে গেল। কি হয়েছে ফিরু? ফিরোজা ছাদের ঘটনা সম্পূর্ণ বলতেই নীলিমা ছুটে সেখানে গেলেন। ফিরোজা ততক্ষণে বাড়ির সবাইকে জানিয়ে দিয়েছে। সামির গাড়িতে বসেই ছটফট করছিল। ওরার ফোন হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? সে অন্যদের নাম্বারে ফোনের পর ফোন দিতে লাগলো, কিন্তু কেউ তার ফোন ধরছিল না। গলির মোড়ে এসে জ্যাম লেগে যাওয়ায় সে গাড়ি থেকে নেমে হন্তদন্ত হাঁটতে শুরু করে। আতিফকে ছাদে পাওয়া গেল না। সে হয়তো লিফট দিয়ে নেমে গেছে, কারণ লিফট তখন ব্যস্ত ছিল। সবাই সিঁড়ি ভেঙে ছাদে উঠতেই দেখলো ওরা মেঝেতে পড়ে আছে। ছাদের দরজা সম্পূর্ণ খোলা। তখন শায়ান তাকে কোলে করে নিচে নেমে এলো। জ্ঞান ফেরার পরেও ওরা কোনো কথা বলছিল না। সে একটা ট্রমার মধ্যে পড়ে গেছে। নীলিমা সবাইকে ঘর থেকে বের করে দরজা আটকে দিলেন। তারপর ওরার পাশে বসে কোমল গলায় প্রশ্ন করলেন, ভয় পেও না, কি হয়েছিল নির্দ্বিধায় বলো। তুমি কথা না বললে তো সমস্যার সমাধান হবে না। ওরা হঠাৎ নীলিমাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলো। বেশ কিছুক্ষণ এইভাবেই কাঁদলো সে। নীলিমা তাকে অভয় দিলেন। তার ভরসা মাখা কণ্ঠে আশ্বাস পেয়ে শুরু থেকে সম্পূর্ণ ঘটনাই বলতে লাগলো ওরা। আতিফের সাথে বিয়ের সম্বন্ধ ঠিক হওয়া, তারপর সে বিয়ে ভেঙে যাওয়া, এতদিন পর হুট করে তার আগমন, আর এমন অস্বাভাবিক কার্যকলাপ যা ওরা চিন্তাও করতে পারেনি। সে অনুতপ্ত গলায় বলল, আম্মু, আমার উচিত ছিল যাওয়ার আগে আপনাকে জানানো, কিন্তু আমি অন্যায় করার পর ভুল বুঝতে পেরেছি। নীলিমা বিগলিত স্বরে বললেন, তুমি অন্যায় করনি, এটাকে বোকামি বলে। ছেলেটার মনের মধ্যে কি আছে তা তুমি বুঝবে কি করে? অবশ্য এমন বোকামি হয়তো তোমার জায়গায় থাকলে আমিও করতাম। যাই হোক, আতিফের সাথে দেখা করার আগে তোমার উচিত ছিল কারো থেকে পরামর্শ নেওয়া। আমার তো এখনো বুক ঢিপঢিপ করছে, যদি তোমার কোনো ক্ষতি হতো মা। আর চোখের জল মুছতে মুছতে বলল, আমার নিজের মা এখানে থাকলে আগে আমাকে কষিয়ে একটা চর মারতেন, কিন্তু আপনি ভুলের জন্য শাসন করার আগে আমার ক্ষতির কথা চিন্তা করছেন। আপনি এত ভালো কেন আম্মু? নীলিমাকে জড়িয়ে ধরলো সে। নীলিমা চিন্তিত ভঙ্গিতে ওরার মাথায় হাত বোলাতে লাগলেন। ওরা বলল, ফিরোজা আন্টি আমাকে ছাদে দেখেছে, সবাই কি ভাববে এখন? নীলিমা কঠিন সুরে বললেন, কিছুই ভাববে না। ফিরোজার এত সাহস নেই যে আমার ছেলের বউয়ের নামে উল্টাপাল্টা বলবে। ওর মুখ ভোঁতা করে দেবো না আমি। ওরা আশ্বস্ত হলো। নীলিমাকে শক্ত করে জড়িয়ে রাখলো। এর মধ্যে সামির বাড়ি ফিরলো। সম্পূর্ণ ঘটনা শুনে সে আতঙ্ক নিয়ে কেবল একটাই প্রশ্ন করলো, ওরা কেমন আছে? নীলিমা বললেন, খুব ভয় পেয়ে গেছে, ঘরে আছে। একা? না, সাথে সামিয়াও আছে। সামির ঘরে ঢুকলো। দরজা খোলার শব্দ কানে আসতেই কিছুটা চমকে উঠলো ওরা।
তারপর ঝটপট ছুটে এসে সামিরকে জড়িয়ে ধরল। তার শরীর এখনো কাঁপছে। সামির ক্রোধ নিয়ে বলল, তোমার সাথে কি করেছে লোকটা বলো, একদম খুন করে ফেলবো আমি ওকে। ওরা কোনো কথা বলল না। সামির খেয়াল করলো তার শরীর উত্তপ্ত, সে জ্বরে কাবু হয়ে পড়েছে। আতিফের ভয় তাকে এখনো ভেতর থেকে গ্রাস করে রেখেছে। নীলিমা থার্মোমিটারে ওরার জ্বর মেপে দেখলেন জ্বর 102 ডিগ্রি। দ্রুত মাথায় পানি ঢালার ব্যবস্থা করতে হবে। এর আগে তাকে জ্বরের ট্যাবলেট খাওয়ানো হলো। ওরা সামিরের হাত ধরে বলল, প্লিজ আমার কাছে বসে থাকুন, আমি আপনার সাথে কথা বলতে চাই। সামির বিনা প্রশ্নে বসলো, স্পষ্ট গলায় বলল, এখন কোনো কথা বলার দরকার নেই, রেস্ট নাও। পরে অবশ্য ওরা জানতে পেরেছিল আতিফের সাথে বিবাহ ভঙ্গের কারণ। আতিফ মানসিকভাবে অসুস্থ, সহজে সেটা বোঝা যায় না, কিন্তু মাঝে মাঝে তার আচরণ ভয়ঙ্কর হয়ে থাকে। ঢাকায় তাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল। কিভাবে সে ওরার নাম্বার জোগাড় করেছে আর এখানে এসে পৌঁছেছে তা এক বিরাট বিষয়। এত কিছুর পরেও ওরার মনে একটা প্রশ্ন খচখচ করছে, সামির কেন তার বিয়েতে এসেছিল? 7 বছর ধরে তো তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তাহলে বিয়ের দিন কিভাবে এলো? ঘড়িতে সকাল 7টা। ওরার ঘুম ভাঙলো ঝর্ণা শব্দে। বাথরুমে কেউ গোসল করছে। সে চোখ পিটপিট করে একবার তাকিয়ে আবার চোখ বুজে নিল। অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে শুধু ঘুম আসছে, এখনো ঘুমের ঘোর কাটেনি, তবে গায়ের জ্বর ছেড়ে দিয়েছে। পানির শব্দটা তাকে খুব বিরক্ত করছে। সে উঠে বসলো। বাথরুমের দরজা খুলে বের হলো সামির। তাকে পরিচ্ছন্ন সুন্দর লাগছে। ওরাকে দেখে সে নরম গলায় বলল, গুড মর্নিং। আর বুকে একটা জোরালো ধাক্কা লাগলো। সামির এই 7 সকালে গোসল করলো কেন? রাতের কথা আর কিছুই মনে নেই। সামির আয়নায় তাকিয়ে ভিজা চুল আশ্রয় নিচ্ছে। ওরা দ্রুত বুক নিয়ে দেখছে। সামিরকে খুব খুশ মেজাজি লাগছে। ওরার অদ্ভুত লজ্জা অনুভব হলো। সে যা ভাবছে তা কি সত্যি? ইস, তাহলে তো বিরাট মুশকিল হয়ে যাবে। তা তো কিছু মনে নেই। তাদের এত প্রতীক্ষার পর অবশেষে সেই স্পেশাল রাতে এলো, অথচ ওরা কিনা সকাল হতেই সব ভুলে গেল। এটা খুবই অন্যায়। এদিকে সামির চুল মুছে তোয়ালেটা চেয়ারে ছুঁড়ে ওরার সামনে এসে দাঁড়ালো। তার শরীর থেকে ভয়েস শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ওরা ইতস্তত করে বলল, আমি যাই। কোথায় যাবে? বাইরে। এখন বাইরে গিয়ে কি করবে? ফ্রেশ হও, তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করতে যাব। ঠিক আছে। গুড গার্ল। আর শোনো, গোসল করার দরকার নেই, শুধু হাত মুখ ধুয়ে নাও। এমনিতেও তোমার শরীর ভালো নেই, আজকের আবহাওয়াও ঠান্ডা। এই সকালে গোসল করলে আবার না সর্দি লেগে যায়। ওরা কেমন জড়সড় হয়ে উঠল। সামির অবাক হয়ে বলল, তোমার কি হয়েছে, কিছু বলবে? ওরা বিব্রত কণ্ঠে বলল, কিছু না। সামিরের চোখে সন্দেহ। কয়েক মুহূর্ত চেয়ে থেকে বলল, তুমি কি ভাবছো বলো তো? কই কিছু না। ওরার চোখে কেমন ধরা পড়ার ভয়। সামির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যা ভাবছো তেমন কিছু হয়নি, আমি এমনি গোসল করেছি। গতকাল বিভিন্ন ঝামেলায় গোসল করা হয়নি, তাই কেমন যেন লাগছিল। ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকেছি। ওরা হাফ ছেড়ে স্বগতোক্তি করল, ও তার মানে কিছু হয়নি। সামির জোরে হেসে উঠে বলল, না কিছুই হয়নি। ওরার ভীষণ লজ্জা লাগলো এবার। সে তোয়ালে নিয়ে দ্রুত বাথরুমে চলে গেল। ঠিক ওই সময় বাইরে থেকে শব্দ ভেসে এলো। সায়ন গান গাইতে গাইতে লিভিং রুমে হাঁটছে। যেটা হয়নি হয়নি, সেটা না হয়ে থাক, সব হলে নষ্ট জীবন। সামির কটমট করে বলল, সায়ান শাট আপ, আলতু ফালতু লিরিক্সে গান গেয়ে মুড নষ্ট করবি না। ধমক শুনে সায়ন একটু ভেবাচেকা খায়। সামান্য একটা গানের লিরিক্স তো ভুল হয়েছে, সেই জন্য ভাইয়া এইভাবে ধমক দিল কেন? আশ্চর্য। রান্নাঘরে নীলিমার সাথে পরোটা ভাজছে ওরা। নীলিমা ব্যস্ত কণ্ঠে বললেন, স্বামীরকে দ্রুত আরেকটা পরোটা দিয়ে এসো, নাহলে দেখবে তাড়াহুড়ো করে একটা খেয়েই চলে গেছে, আর চাইবেও না। আচ্ছা যাচ্ছি। ওরা পরোটা নিয়ে ডাইনিং রুমে আসতেই শুনলো ফুলবাবু বলছেন, পোলাই পাগল আসছিল বুঝছি, কিন্তু নবাবের বেটে তারে ঘরে না বসায় সাদে নিয়ে যাইব কেন? ফিরুজারে দেখা দুইজনই স্যাপলা খাইয়া উঠছিল, তোর বউ তো পোলারে জড়াইয়া ধরে কাঁদতেছিল। সামির গরম কণ্ঠে বলল, দাদি সেখানে কি হয়েছে আমি জানি, এসব নিয়ে চিন্তা করে তোমার প্রেশার বাড়াতে হবে না।
আর একবারও যেন এই টপিকে কোনো কথা না ওরা গম্ভীর মুখে ডাইনিং রুমে ঢুকলো। সামির তাকে দেখেই বলল, সামিয়া তোর দাদিকে এখান থেকে নিয়ে যা। ওকে ভাইয়া, চলো দাদি। ফুলবানু প্রথমে যেতে চাইলেন না। ওরাকে কথা শোনার জন্য তিনি কাল থেকে অপেক্ষা করছেন। সামির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই তিনি উঠে গেলেন। যাওয়ার আগে ফিস করে কি যেন বললেন। ওরা মুখ ভার করে বলল, আই এম সরি। সরি কিসের জন্য? আমি কালকে অনেক বড় ভুল করেছি। কালকের ঘটনা ওখানেই শেষ, বসো নাস্তা খাও। আম্মু আপনার জন্য আরেকটা পরোটা পাঠিয়েছে। আমি আর খাবো না, তুমি খাও। সামির ওরার মুখে পরোটা তুলে দিল। ওরা মৃদু হেসে বলল, বাড়ি ফেরার পর আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখন দিলে সারপ্রাইজ কিভাবে হলো? সামির কিছুক্ষণ তাকিয়ে থেকে ওরাকে কিস করতে নিল। ওরা সরে গেল তরিতে, চারদিকে তাকিয়ে বলল, মেন্টাল নাকি? আমরা ডাইনিং রুমে। তখনই দেখা গেল সায়ান আসছে। তার কানে ফোন, এদিকে মনোযোগ নেই। তাই সামির দ্রুত ওরার নাকে, ঠোঁটে, গালে 4-5টা চুমু দিয়ে ফেললো। সায়ান সাথে সাথে থেমে গেল, এদিকে কৌতূহল নিয়ে তাকালো। সামির বলল, কিছু বলবি? সায়ান মাথা চুলকে বলল, আমি একটা উইয়ার্ড সাউন্ড শুনতে পেলাম। ওরা লজ্জায় অন্যদিকে ঘুরে গেল। সামির রেগে বলল, তুই আমার হাতে উইয়ার্ড একটা থাপ্পড় খাবি, তারপর 3 দিন আর কোনো উইয়ার্ড সাউন্ড শুনবি না। সায়ান থতমত খেয়ে গেল। ভাই সকাল থেকে তার উপর এত রেগে আছে কেন? এমন হলে তো মুশকিল। তার ইমার্জেন্সি কিছু টাকার দরকার। রূপা ফোন ধরছে না। সকাল থেকে এই পর্যন্ত না হলে 20 বার ফোন দেওয়া হয়েছে, কিন্তু রূপার ফোন বন্ধ। গতকাল সন্ধ্যার পর থেকে একবারও তার সাথে কথা হয়নি। কি হয়েছে মেয়েটার? চিন্তায় কিছু ভালো লাগছে না। সে ঠিক করেছে আজকে চট্টগ্রাম যাবে। সামির বের হওয়ার সময় সান আশেপাশেই ঘুরছিল, কেমন ইতস্তত করছে সে। সামির জুতোর ফিতা লাগাতে নিলেই ছুটে এসে বলল, আমি লাগিয়ে দিচ্ছি ভাইয়া। সামির শায়ানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর, টাকা লাগবে? শায়ান মাথা নিচু করে বলল, কত? 1005 তুমি 3000 দিলে বাকিটা বাবার থেকে। বাবার থেকে নেওয়ার দরকার নেই, আমি পুরোটা দিচ্ছি। কিন্তু এত টাকা কেন লাগবে হঠাৎ? বন্ধুদের সাথে ট্যুরে যাব। মিথ্যাটা বলেই শায়ানের বুক ধকধক করছিল। সে ভেবেছিল সামির সন্দেহ করবে, কিন্তু তেমন কিছু হলো না। সামির শুধু জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? সাজেক ভ্যালি। শায়ান অকপটে আবার মিথ্যা বলল। 2 দিন ধরে রূপার কোনো খোঁজ নেই। ওরা এতবার ফোন দিচ্ছে কিন্তু মোবাইল সুইচ অফ। এরকম কখনো হয় না। মেয়েটার কি হয়েছে? দুশ্চিন্তায় টিকতে না পেরে ওরা তার বান্ধবী শারমিনকে ফোন করলো। সে রূপাদের বাসার কাছেই থাকে। শারমিন ফোন ধরতেই ওরা ক্ষিপ্ত গলায় বলল, রূপার বাচ্চাকে এত ফোন দিচ্ছি তাও ধরছে না। তুই এক কাজ কর তো, ওর বাসায় গিয়ে ওর কানটা টেনে বল আমাকে ফোন করতে। শারমিন আতঙ্কগ্রস্ত গলায় শুধালো, তুই কিছু জানিস না? মানে কি জানবো? পাশ থেকে ভেসে এলো দীর্ঘশ্বাস। শারমিন ব্যথিত এবং ভারী গলায় বলল, রূপা সুসাইড করেছে। কি? ওরার কথাটা বিশ্বাস হলো না, কিন্তু অবিশ্বাস করার উপায় নেই। ওরা চট জলদি তার মাকে ফোন লাগালো, কিন্তু সাবিরা এই ব্যাপারে কিছুই জানেন না। কিছুদিন আগে নাকি তিনি রূপার মামির কাছে শুনেছিলেন তারা রূপার বিয়ে ঠিক করেছে, কিন্তু বিয়ে রোধ করতে আত্মহত্যা করবে এমন মেয়ে রূপা নয়। সাবিরা আশঙ্কা করে বললেন, দেখ আবার মেনে টেনে ফেললো নাকি মেয়েটাকে। আজকাল নিউজে যা দেখি, ওর মামি তো একটা কসাই। এইসব শুনে ওরা একটু শান্তি থাকতে পারলো না। সে সায়ানের কাছে ছুটে গেল। সায়ান জানালো তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, তারপর থেকে রূপার ফোন বন্ধ। তাই সায়ান চট্টগ্রাম যাচ্ছে, রূপাকে সারপ্রাইজ দিবে। সে হাসি খুশি কণ্ঠে বলল, তুমি আমার সাথে একটু শপিং এ যাবে ভাবি? রূপার পছন্দের কিছু গিফটস কিনে নিতাম। আমি তো মেয়েদের বিষয়ে তো ভালো জানি না, তোমার বেস্ট ফ্রেন্ড তুমি জানবে ভালো। ওরার কান্না পেয়ে গেল। বেচারা সায়ান এখনো কিছু জানে না। সে এই বিষয়ে সায়ানকে কিছু জানাতেও গেল না। শুধু শুধু তাকে প্যানিক করে লাভ কি? ওরা আমরা এখনই চট্টগ্রামে যাব শায়ান ভাই। মানে কি? আমি তো রাতের টিকিট কাটতে চেয়েছিলাম, তুমি আমার সাথে যাবে? হ্যাঁ যাব, রাতে নয় দিনেই যাব। ভাইয়া জানে? ওরা একটু ভেবে বলল, কাউকে কিছু জানানোর দরকার নেই, আম্মুকে বলে যাব। তারপর তোমার ভাই এলে আম্মুই বুঝিয়ে বল।
শান্ত সন্দিহান কণ্ঠে বলল। ভাবি কি হয়েছে, সিরিয়াস কিছু? ওরা নিজের ব্যগ্রতা চাপা দিয়ে বলল। না, কিন্তু আমার রূপার জন্য টেনশন হচ্ছে। বিকেল 4:30টায় স্বামীর বাড়ি ফিরেছে। দরজা খুলল সামিয়া। স্বামীর অস্থির গলায় প্রশ্ন করল। তোর ভাবি কোথায়? ফোন ধরছে না কেন? আসতে না আসতেই ভাবির খোঁজ শুরু। ঘরে গিয়ে দেখো। বেডরুমে এসেও ওরাকে পাওয়া গেল না। সে বাড়ির কোথাও নেই। স্বামীর ফোন দিতে নিবে তখনই খেয়াল করলো তার স্টাডি টেবিলের কাছে একটা চিরকুট পড়ে আছে। এর মধ্যেই লেখা, আপনাকে না জানিয়ে এইভাবে চলে যেতে হলো, এই জন্য রাগ করবেন না প্লিজ। আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, এদিকে একটা সিরিয়াস ব্যাপার ঘটে গেছে। ছুটি ম্যানেজ করতে পারলে আপনিও চলে আসবেন। লাভ ইউ, বাই। আশ্চর্য, ওরা এইভাবে ফোন না করে শুধু একটা চিরকুট লিখে দিয়ে চলে গেল। এটাই কি তার সারপ্রাইজ ছিল? আজ সারাদিন সে একটাও ফোন করেনি, সামিরের ফোন ধরেনি। সামিরের কাছে পুরো ব্যাপারটা একটু রহস্য লেগেছিল, কিন্তু এমন যে হবে সেটা ভাবেনি। সামিয়া যে দরজা খুলল তখনই সে কিছু বলেনি। এত বড় একটা ঘটনা কেউ সামিরকে জানাবে না কেন? সামির রেগে বের হলো ঘর থেকে। পথে দেখা হলো অন্তির সাথে। কিরে তুই? সামির অবাক হয়ে প্রশ্ন করলো। অন্তি চোখ মেরে বলল, তোকে কোম্পানি দিতে চলে এলাম। তোর বউ থাকবে না 7 দিন, তাই ভাবলাম আমিই থাকি তোর সাথে, তোকে সঙ্গ দেই। থাপ্পড় চিনিস? কথায় কথায় খালি মারের হুমকি দিস কেন? নারী নির্যাতনের মামলা ঠুকে দিলে বুঝবি। সামির মায়ের ঘরে ঢুকলো। নীলমা বিছানায় বসে ইউটিউবে আচার বানানোর রেসিপি দেখছেন। ওরা কখন গেছে মা? ছেলের উন্মত্ত কণ্ঠ শুনে নীলিমা একটু চমকে উঠলেন, তারপর হেসে বললেন, ও ওরা, সে তো দুপুরের বাসেই চট্টগ্রাম চলে গেছে। সায়ান তাকে নিয়ে গেছে। মানে আমাকে কেউ জানালো না কেন? ওরাই তোকে জানাতে নিষেধ করেছিল, তুই নাকি যেতে দিবি না। অবশ্যই যেতে দিতাম না। কেন গেল সে? ওকে তোমরা যেতে দিলে কিভাবে? সামিরের চোয়াল শক্ত, চেহারায় দুশ্চিন্তার গাঢ় ছায়া। নীলিমা নরম গলায় বললেন, একা তো আর যায়নি, সায়ানও গেছে ওর সাথে, তুই চিন্তা করিস না। সামির ভাবতেও পারছে না মা এমন দায় ছাড়া কাজ কিভাবে করতে পারেন। তাকে কেউ কিছু একটাবার জানালো না। সামির ওরাকে ফোন করলো, কিন্তু মোবাইল বন্ধ। সে উচ্চস্বরে বলল, ওর ফোন বন্ধ দেখাচ্ছে কেন আম্মু? সামিরের গলার রক রীতিমতো কাঁপছে। নীলিমা ব্যতিব্যস্ত হয়ে বললেন, তুই শান্ত হ বাবা, স্ট্রোক করে ফেলবি নাকি? বাসা থেকে বের হওয়ার সময় ওরার ফোনে চার্জ ছিল না। আমি বলেছিলাম কাউন্টারে বসে যেন ফোন চার্জ দিয়ে নেয়, হয়তো সময় পায়নি, এজন্য বন্ধ হয়ে গেছে। এত চিন্তার কিছু নেই। সামির ধক করে ফ্লোরে বসে পড়ল, কপালে হাত ঠেকিয়ে ভঙ্গুর এবং দুর্বল কণ্ঠে। তুমি এখনো বলছো চিন্তার কিছু নেই? চিন্তা না করে আমি কিভাবে থাকি? সামিরকে কেমন দিশেহারা দেখাচ্ছে। নীলিমা ভয় পেয়ে গেলেন, তাড়াহুড়ো করে বললেন, ঠিক আছে, তুইও তাহলে চট্টগ্রাম চলে যা, এক্ষুনি রওনা দে। পাশাপাশি সিট পাওয়া যায়নি বলে ওরার শায়নকে আলাদা বসতে হয়েছে। শায়নের সিট একদম পেছনে। ওরাও তার সঙ্গে পেছনে যেতে চেয়েছিল। শায়ন বলল, তুমি এখানেই থাকো ভাবি, পেছনে অনেক ঝাঁকি লাগবে, দম বের হয়ে যাবে। বাস ছেড়েছে 40 মিনিট আগে। হঠাৎ শায়ন পেছন থেকে উঠে এলো, নিজের ফোন ওরার কাছে বাড়িয়ে ধরলো। ভাইয়া কথা বলতে চাই। ওরা হালকা তটস্থ হলো। এতক্ষণ নিশ্চয়ই সামির সব জেনে গেছে। সে কি রাগ করবে? অনিচ্ছায় ওরা ফোন হাতে নিয়ে বলল, হ্যালো। সামির প্রচন্ড ক্ষোভ নিয়ে জিজ্ঞেস করলো, ফোন বন্ধ কেন তোমার? চার্জ ছিল না হয়তো। হঠাৎ কি এমন জরুরি দরকার পড়লো যে আমাকে না জানিয়ে চলে যেতে হলো? ওরা আলতো সুরে প্রশ্ন করলো, অন্তি আপু কিছু বলেননি আপনাকে? সামিরের মাথা আরো গরম হলো এবার। অন্তি তার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সে শোনেনি। রৌড়ো বাচ্চা বলল, তোমার কথা অন্তি কেন বলবে? তোমার কি মুখ নেই? তুমি নিজে বলতে পারছো না? আপনি অন্তি আপুর কথাটা একটু শুনুন প্লিজ। আমি কারো কথা শুনবো না, তুমি আমাকে এক্সপ্লেন করবে। ওরা একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো, নরম গলায় বলল, আমি একটা সমস্যায় পড়েছি, কিন্তু সেটা এখন বলা সম্ভব না। ওরা তুমি কি চাও? কেন করছো এসব? যদি চট্টগ্রাম যাওয়া এত ইমার্জেন্সি হয় তাহলে আমাকে বললেই হতো, আমি নিয়ে যেতাম তোমাকে। আপনি তো বিজি, আপনাকে কিভাবে বলবো? আমি কি কখনো তোমাকে ব্যস্ততা দেখিয়েছি?
একবার জিজ্ঞেস করে দেখতে পারতে। আসলে তখন আমার মাথা কাজ করছিল না, সরি। সামির ক্ষিপ্ত হয়ে পিরমি তোমার মাথা কখন ঠিকভাবে কাজ করে সেটা কি তুমি নিজেও জানো? এখনো পর্যন্ত কোন কাজটা তুমি ঠিক করেছো বলো তো? ওরা সায়ানকে ফোন ফিরিয়ে দিয়ে বলল, আপনার সাথে কথা বলবে। হ্যালো। বলতেই স্বামীর ধমকে উঠল। তুই কেন? তোর ভাবিকে দে। ভাবি তো ফোনটা আমাকে দিয়ে দিল। স্বামীরের রাগের মাত্রা চূড়ান্ত রূপ ধারণ করলো এবার। বিরক্ত গলায় বলল, ঠিক আছে